আমরা আর্থিক বিবরণী ক্লাস 2 করব আজকে। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করব। 3টা প্রশ্ন আমরা সলভ করব আজকে। তো আমরা দেখি, প্রথমে আমরা এই প্রশ্নটা একটু সলভ করি। দেখেন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় আসছিল। এই প্রশ্নটা হচ্ছে অ্যাকচুয়ালি সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যাথ। কি ভাইয়া? সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যাথ। আমাদের পরীক্ষায় 3 ধরনের প্রতিষ্ঠানের ম্যাথ আসে, একটা সেবা, একটা উৎপাদন আর একটা ক্রয় বিক্রয়। ঠিক আছে? তো আমরা যে প্রশ্নে দেখবো যে সেবা আয় দেয়া আছে, কি দেয়া আছে? সেবা আয় দেয়া আছে, এটাকে আমরা সেবামূলক প্রতিষ্ঠানের ম্যাথ বলবো। ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে ভাইয়া? এখানে আমরা দেখতে পাচ্ছি সেবা আয় দেয়া আছে। দ্যাট মিনস এটা হচ্ছে সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের একটা ম্যাথ দিয়েছে আমাদের। তো সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যাথগুলো তুলনামূলক একটু ছোট হয় এবং তুলনামূলক একটু সহজ হয় বলা যায়। তবে এই প্রশ্নের ভিতরে কিছু ঝামেলা আছে আমাদের। হ্যাঁ, এই প্রশ্নটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। শেয়ার মূলধন, সেবায়, বেতন খরচ, সাপ্লাইজ খরচ, অগ্রিম বীমা, ডেলিভারি ভ্যান, পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে ডেলিভারি ভ্যানের, অফিস সরঞ্জামের পুঞ্জীভূত অবচয়, উপযোগ খরচ ভাড়া, 10% বিনিয়োগ, তারিখ দেওয়া আছে, সংরক্ষিত আয় দিয়েছে। এই হচ্ছে আমাদের রেওয়ামিল। আর এই পাশে যদি আমরা একটু সমন্বয় দেখি তাহলে কি বলেছে? অব্যবহৃত সাপ্লাইজ দেওয়া আছে, বীমা খরচ দেওয়া আছে, ডেলিভারি ভ্যান, অফিস সরঞ্জামের পুস্তক মূল্যের উপরে অবচয় ধরতে বলেছে। এই যে নতুন একটা কনসেপ্ট আমরা দেখতে পেলাম, কি? পুস্তক মূল্যের উপরে অবচয় ধরতে বলেছে। তারপরে বলেছে শেয়ার মূলধনের উপরে 10% লভ্যাংশ ঘোষণা করা হয়, আয়কর সঞ্চিতি রাখতে হবে 20,000 টাকা। ওকে, এই হচ্ছে আমাদের ম্যাথ দিয়েছে। ম্যাথ দেওয়ার পরে আমাদের ক নম্বরে কি বলেছে দেখেন। ক নম্বরে বলেছে বিনিয়োগের সুদের পরিমাণ এবং ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ নির্ণয় করো। দুইটা জিনিস দিয়েছে দেখেন। তার মানে এই বিনিয়োগের সুদ নির্ণয় করলে আপনি 1 মার্ক পাবেন, ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ নির্ণয় করলে আপনি আরেক মার্ক পাবেন। মিলে আপনার এই প্রশ্নে 2 মার্ক। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আমাকে বলেছে ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ নির্ণয় করো, বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা সুন্দর করে যেটা করব, বিনিয়োগ কোথায় আছে চলে যায়। এই যে বিনিয়োগ, 10% বিনিয়োগ। আমরা জানি বিনিয়োগের সাথে তারিখ দেয়া থাকে, মানে কি? এটা হচ্ছে বিনিয়োগের সুদের পার্সেন্টেজ। বিনিয়োগটা করেছে আমি 1/4/2024 তারিখে। এইভাবে যদি কোনো তারিখ দেয়া থাকে তাহলে আমাকে আগে দেখতে হবে অঙ্কটা কত সালের। অঙ্কটা 31শে ডিসেম্বর 2024 সালের। তার মানে 1/4 মাস থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কতদিন হয়? 1/4 বলেছে, তাই না? তার মানে 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 11 মাস, 12 মাস। কয় মাস হলো ভাইয়া? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 9 মাস হচ্ছে। তার মানে আমাকে বিনিয়োগের উপরে সুদ ধরতে হবে কত মাসের? বিনিয়োগের উপরে সুদ ধরতে হবে আমাকে 9 মাসের। ঠিক আছে? বিনিয়োগের উপরে আমাকে সুদ কত দিনের ধরতে হবে? 9 মাসের। তাহলে 10% বিনিয়োগ দেওয়া আছে কত? 3,60,000 টাকা। তাহলে আমরা এখানে লিখি প্রথমে ক নাম্বার দিয়ে, আমরা এখানে ক নাম্বার দিয়ে লিখি যে বিনিয়োগের সুদের পরিমাণ। হ্যাঁ, লিখি। আচ্ছা, তাহলে বিনিয়োগের সুদের পরিমাণ ভাইয়া কত? আমরা দেখলাম বিনিয়োগের সুদের পরিমাণ সমান, আমরা দেখেছি 3,60,000 টাকা, তাই না? এর উপরে 10% করে আমরা সুদ ধরবো। কত মাসের বলেছে ভাইয়া? 9 মাসের ধরতে হবে। তাহলে গুণ দিব 9, ভাগ দিব 12 দিয়ে, তাহলে আমাদের বিনিয়োগের সুদ বের হয়ে চলে আসবে। ঠিক আছে? তাহলে আমরা যদি এটা একটু ক্যালকুলেট করি তাহলে কত আসে দেখি তো ভাইয়া। তাহলে এটা করলে আমাদের হয় কত? 36,000 টাকা। এই 36,000কে আমরা গুণ দিব 9 দিয়ে, ভাগ দিব 12 দিয়ে, তাহলে কত আসে? 27,000 টাকা। কত আসে? 27,000 টাকা। ক্লিয়ার ভাইয়া? তাহলে আমাদের বিনিয়োগের সুদের পরিমাণ কত দাঁড়ালো? বিনিয়োগের সুদের পরিমাণ আমার দাঁড়াইলো 27,000 টাকা। বলেন, তাহলে আমাদের বিনিয়োগের সুদ 27,000 টাকা। এবার আমাদের আরেকটা জিনিস নির্ণয় করতে বলেছে না? কি বলেছে? ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ নির্ণয় করো। তার আগে আমি একটা কথা বলি ভাইয়া, সাপ্লাইজ যদি ব্যবহৃত হয় তাহলে সেটা হচ্ছে খরচ হয়। কি হয়? খরচ হয়। সাপ্লাইজ যদি ব্যবহৃত হয় তাহলে সেটি খরচ হয়ে যায়। কোন খরচ? পরিচালন ব্যয়। ওকে। আর সাপ্লাইজ যদি অব্যবহৃত থাকে, কি থাকে ভাইয়া বলেন তো? অব্যবহৃত। অব্যবহৃত থাকে। সাপ্লাইজ যদি অব্যবহৃত থাকে তাহলে তাকে আমরা চলতি সম্পদ হিসাবে দেখাবো। মনে থাকবে ভাইয়া? এটা কি মনে থাকবে? সাপ্লাইজ ব্যবহার হয়ে গেলে সেটি খরচ হয়ে যায়, আর সাপ্লাইজ যদি অব্যবহৃত থাকে তাহলে সেটি চলতি সম্পদ হবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখি, এবার আমরা নির্ণয় করব কি? ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ। তো এটা আমরা একটা ছকে করতে পারি। ঠিক আছে? এখানে লিখব ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ। ওকে, ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ।
সাপ্লাইজ মানে মণিহারি, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ লিখে আমরা একটা ছক করতে পারি সুন্দর করে, যেহেতু এটা হচ্ছে রেওয়া মিলে দেওয়া আছে সাপ্লাইজ খরচ। আর সমন্বয় আমাকে বলেছে কি দেখেন তো, অব্যবহৃত সাপ্লাইজ কত? 10,000 টাকা। ভাইয়া সাপ্লাইজ খরচ দেয়া আছে কত? 50,000। তার মধ্যে অব্যবহৃত মানে কি ব্যবহার হয়নি কত টাকা? 10,000। তাহলে ব্যবহার হয়েছে কত টাকা? ওই 50 থেকে 10,000 যদি অব্যবহৃতটাকে বাদ দিয়ে দিই তাহলে কত টাকা ব্যবহার হয়েছে সেটা পেয়ে যাব না? তাহলে আমাকে কি করতে হবে? এই অব্যবহৃত সাপ্লাইজটা আমরা কি করব? সাপ্লাইজ খরচ থেকে বাদ দিয়ে দিব। হ্যাঁ, এই যে সাপ্লাইজ খরচ থেকে আমি অব্যবহৃত সাপ্লাইজটাকে কি করে দিব? অব্যবহৃত সাপ্লাইজটাকে মাইনাস করে দিব। তাহলে অব্যবহৃত সাপ্লাইজ কত টাকা? 50,000 টাকা, সরি 10,000 টাকা। তাহলে দেখেন তো ভাইয়া, সাপ্লাইজ ছিল 50, তার মধ্যে অব্যবহৃত 10 বাদ দিলে আমরা কি পাবো? কতটুকু আমার ব্যবহার হয়েছে সেটা পেয়ে যাব। তাহলে আমার ব্যবহৃত সাপ্লাইজ কত হইল? 40,000 টাকা। তাহলে এখানে আমাকে কি লিখতে হবে? এখানে আমাকে লিখতে হবে ব্যবহৃত সাপ্লাইজ। ওকে, সবাই কি বুঝতে পেরেছি আমরা ব্যবহৃত সাপ্লাইজটাকে আমরা কিভাবে বের করলাম? ক্লিয়ার এটা? তাহলে এতটুকু করলে আমরা 2 মার্ক পেয়ে গেলাম। এরপরে আসি আমরা খতে। আমাদের বলেছে কি, খ নম্বরে বলেছে 2024 সালের 31শে ডিসেম্বর তারিখ সমাপ্ত বছরের জন্য কোম্পানির বিশদ আয় বিবরণী প্রস্তুত করো, তাই না? তাহলে আমাকে বলছে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে। ক্লিয়ার? আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করব এখন। কোন প্রতিষ্ঠানের এটা? সেবাই দেয়া আছে। তাহলে সেবাই আয় প্রতিষ্ঠানের বা সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণীটা ভাইয়া খুবই সহজ। এখানে অত পরিচালন অপরিচালন কিছু দেখতে হবে না, আমরা জাস্ট খালি আয়গুলোকে যোগ করব, ব্যয়গুলোকে বাদ দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে আসেন, তাহলে আমরা এখানে সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি বিশদ আয় বিবরণী প্রস্তুত করি। তাহলে আমরা একটা ছক আঁকি এইভাবে। আচ্ছা, এই যে ঠিক আছে। আচ্ছা, টাকা হইল। আচ্ছা, প্রশ্নে আমার কি দেয়া আছে? আয়গুলোকে আগে লিখতে হবে, প্রশ্নে আয়গুলোকে লিখতে হবে আমাকে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি সেবা আয় দেয়া আছে আমাদের, তাই না? সেবা একটি আয় হিসাব। তো এই সেবায়ের সাথে কোনো সমন্বয় আছে কিনা বা কোনো কিছু আছে কিনা আমাকে দেখতে হবে। সেবায়ের সাথে কি কোনো সমন্বয় আছে? দেখি তো আমরা। সেবায়ের সাথে কোনো সমন্বয় আছে? আছে। সেবায়ের সাথে আমাদের কোনো সমন্বয় নাই, তার মানে আমাকে এই সেবাইটাই সুন্দর করে এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সুন্দর করে লিখে দিই সেবাই। কত টাকা সেবাই দেখলাম আমরা? সেবাই হচ্ছে আমাদের 7,50,000 টাকা। তাহলে আমরা এখানে লিখে ফেলি 7,50,000 টাকা। লেখা হয়েছে, ডান। এবার আমরা দেখি আর কোন আয় হিসাব প্রশ্নে আছে কিনা। বেতন খরচ খরচ, সাপ্লাইজ খরচ খরচ, অগ্রিম বীমা সম্পদ, ডেলিভারি ভ্যান সম্পদ, পুঞ্জীভূত অবচয় বিপরীত সম্পদ, সম্পদ বিপরীত সম্পদ, উপযোগ খরচ, ভাড়া খরচ, 10% বিনিয়োগ। আচ্ছা, 10% বিনিয়োগ। ভাইয়া ভালো করে খেয়াল করেন, এই যে 10% বিনিয়োগের সাথে কি আছে? 10% সুদ আছে, তাই না? এটা কি আছে ভাইয়া? সুদ আছে। ভাইয়া তাহলে আমাকে একটু কষ্ট করে বলেন তো বিনিয়োগের সুদ কি হিসাব? একটু আমাকে কষ্ট করে বলেন যে বিনিয়োগের সুদ কি হিসাব? ভাইয়া আমরা জানি বিনিয়োগের সুদ হচ্ছে আয় হিসাব, তাই না? বিনিয়োগের সুদ কি হিসাব? বিনিয়োগের সুদ আয় হিসাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা আয় আছে, সে আয়ের নাম কি? সে আয়ের নাম হচ্ছে বিনিয়োগের সুদ। তাহলে এখানে আমরা সুন্দর করে লিখি বিনিয়োগের সুদ। ওকে, এই যে বিনিয়োগের সুদ। তাহলে বিনিয়োগের সুদ আমরা কোথায় থেকে পাবো? ক হতে পাবো। কত টাকা আমরা বের করেছি ক নম্বরে? কত টাকা ছিল ভাইয়া? আমার মনে আছে 27,000 টাকা ছিল, তাই না? বিনিয়োগের সুদ, ডান। এরপরে আমরা দেখি বিনিয়োগের সুদের পরে সংরক্ষিত আয় আছে, এটা আমাদের সংরক্ষিত আয় বিবরণীতে যাবে, বিশদ আয় বিবরণীতে যাবে না। এখানে কোনো আয় হিসাব আছে? এখানে কোনো আয় হিসাব আছে? এখানে কোনো আয় হিসাব আছে? না, এখানে কোনো আয় হিসাব নাই। তাহলে আমরা এই দুইটাকে যদি যোগ করি তাহলে আমরা মোট আয় পেয়ে যাব। তাহলে মোট আয় কত হবে? 7,77,000 টাকা, তাই না ভাইয়া? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মোট আয়। কি বলবো? এটা হচ্ছে আমাদের মোট আয়। হইল? এবার এই মোট আয় থেকে আমরা মাইনাস করব কাকে জানেন? মোট আয় থেকে আমরা এখন মাইনাস করব হচ্ছে ব্যয় সমূহকে। কাকে?
ব্যয় সমূহকে মাইনাস করব। তাহলে এখানে যতগুলো ব্যয় আছে সেই ব্যয়গুলো আমরা এখন লিখে ফেলবো। এখানে যতগুলো ব্যয় আছে আমরা সব ব্যয়গুলোকে লিখে ফেলি। তাহলে শুরু করি, বিসমিল্লাহ করে দেখি। বেতন খরচ, এই যে বেতন খরচ একটি ব্যয় হিসাব, 3 লাখ টাকা। এখন এই বেতন খরচের সাথে কি কোনো সমন্বয় আছে আমাদের প্রশ্নে? দেখি তো, বেতন খরচের সাথে কোনো সমন্বয় আছে? নাই। তাহলে আমাদের বেতন খরচ হচ্ছে 3 লাখ টাকা। এখানে আমরা সুন্দর করে লিখে ফেলি আমাদের বেতন খরচ কত টাকা। বেতন খরচ 3 লাখ টাকা। তাহলে বেতন খরচ কত টাকা ভাইয়া? 3 লাখ টাকা। ডান। এরপরে দেখি তো ভাইয়া আর কি আছে আমাদের। সাপ্লাইজ খরচ, এই যে সাপ্লাইজ খরচ, তাই না? তো সাপ্লাইজ খরচ কি? সাপ্লাইজ খরচ তো ভাইয়া আমার 50,000 টাকা, তাই না? সাপ্লাইজ খরচ আমার 50,000 টাকা। এই 50,000 টাকার মধ্যে 10,000 টাকা আবার কি অব্যবহৃত না? তাহলে অব্যবহৃতটাকে বাদ দিয়ে আমার সাপ্লাইজ খরচ এখন কত টাকা হয়েছে বলেন তো? সাপ্লাইজ খরচ আমার এখানে 50,000 দেয়া আছে। এই 50 কি আমার লেখা যাবে? এই 50 লেখা যাবে না। কেন ভাইয়া? এই যে দেখেন, এই 50-এর ভেতরে আবার অব্যবহৃত আছে 10,000 টাকা। তো যেটা অব্যবহৃত সেটাকে কি আমরা খরচ বলতে পারবো? পারবো না। তাহলে সাপ্লাইজ খরচ হবে আমার কত টাকা, যেটা আমরা ক নাম্বারে অলরেডি বের করেছি। তাহলে এখানে আমরা লিখবো খালি জাস্ট সাপ্লাইজ খরচ। সাপ্লাইজ খরচ খ হতে পাবো, সরি ক হতে পাবো, তাই না? ক নাম্বারে অলরেডি আমরা বের করে আসছি। সাপ্লাইজ খরচ হবে আমার 40,000 টাকা, রাইট? এই যে 40,000 টাকা। ক্লিয়ার? সাপ্লাইজ খরচ গেল। এরপরে আসি আমরা। এরপরে অগ্রিম বীমা সম্পদ, ডেলিভারি ভ্যান সম্পদ, পুঞ্জীভূত অপচয় আসবে না, আসবে না। উপযোগ খরচ, এই যে উপযোগ খরচ কত টাকা? 80,000 টাকা। ঠিক আছে, উপযোগ খরচ, উপযোগ খরচ একটি খরচ হিসাব। সেটা কত টাকা? সেটা হচ্ছে আমাদের সম্ভবত 80,000 টাকা তারা দিয়ে দিয়েছে। তো বসাইলাম উপযোগ খরচ 80,000 টাকা। এরপরে আসি ভাড়া খরচ, কত টাকা ভাড়া খরচ? 1 লাখ টাকা। তাহলে ভাড়া খরচ আমরা লিখে ফেলি 1 লাখ টাকা। ভাড়া খরচ কত টাকা? 1 লাখ টাকা। হয়েছে? ডান। এরপরে কি আছে? বিনিয়োগের সুদ গেল, সংরক্ষিত আয় গেল, আর কিচ্ছু নাই এখানে। তাহলে এখানে চলে আসি আমরা। এখানে এসে বলেছে বীমা খরচ হয়েছে 20,000 টাকা। এই যে এটা একটা খরচ দিয়ে দিয়েছে তারা, কি? বীমা খরচ কত টাকা? 20,000 টাকা। তাহলে লিখে ফেলি বীমা খরচ 20,000 টাকা। বীমা খরচ কত টাকা? বীমা খরচ 20,000 টাকা। ডান। পরে যাই। এরপরে বলেছে ডেলিভারি ভ্যান ও অফিস সরঞ্জামের পুস্তক মূল্যের উপরে অবচয় ধরতে বলেছে। কার উপরে? পুস্তক মূল্যের উপরে অবচয় ধরতে হবে। ভাইয়া মনে রাখবেন, পুস্তক মূল্য, এই পুস্তক মূল্যের আরেকটা নাম হচ্ছে বই মূল্য। পুস্তক মূল্যের আরেকটা নাম কি? বই মূল্য। যখন আপনাকে বলবে পুস্তক মূল্য বা বই মূল্যের উপরে অবচয় ধরো, তখন আমাকে কিভাবে ধরতে হবে জানেন? যখন আপনাকে পুস্তক মূল্য বা বই মূল্যের উপরে অবচয় ধরতে বলবে, হ্যাঁ, যখন আপনাকে বলবে পুস্তক মূল্য বা বই মূল্যের উপরে অবচয় ধরো, তখন আমাকে কি করে ধরতে হবে জানেন? খুব মনোযোগ দিয়ে শোনেন। তাহলে আমাকে পুস্তক মূল্য এবং ডেলিভারি ভ্যানের, সরি, আমাকে ডেলিভারি ভ্যান এবং কিসের উপরে? আমাকে ডেলিভারি ভ্যান ও অফিস সরঞ্জামের পুস্তক মূল্যের উপরে অবচয় ধরতে বলেছে। তাহলে আগে ডেলিভারি ভ্যানেরটার উপরে ধরে ফেলি আমরা। দেখেন, এই যে ডেলিভারি ভ্যান, এই যে ডেলিভারি ভ্যান আছে না, কত টাকা? ডেলিভারি ভ্যান আছে 8 লাখ টাকা। এই 8 লাখ টাকা থেকে যেহেতু পুস্তক মূল্যের উপরে ধরতে বলেছে, পুঞ্জীভূত অবচয়কে বাদ দিতে হবে। এই 2 লাখ টাকাকে বাদ দিতে হবে, দিয়ে যে টাকা থাকবে তার উপরে অবচয় ধরতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? পুস্তক মূল্যের উপরে অবচয় ধরতে বললে, বই মূল্যের উপরে অবচয় ধরতে বললে কিভাবে হবে? সম্পদের যে দাম সেখান থেকে পুঞ্জীভূত অবচয়কে বাদ দিয়ে দিতে হয়। দিলে আমরা কি পাই? পুস্তক মূল্য বা বই মূল্য পাই। তার উপরে আমাকে অবচয় ধরতে হবে। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা ধরি ডেলিভারি ভ্যানের অবচয়। এখানে আমরা দেখাই যে ডেলিভারি ভ্যানের অবচয়। কিভাবে হবে ভাইয়া? এই যে ডেলিভারি ভ্যান 8 লাখ টাকা, কত টাকা? 8 লাখ টাকা। এই 8 লাখ টাকা থেকে তার পুঞ্জীভূত অবচয় আছে 2 লাখ টাকা। মাইনাস করলাম, করার পরে যে টাকাটা থাকবে এর সাথে আমরা কি করব? কত পার্সেন্ট হার? 10% হারে অবচয় ধরতে বলেছে। এখানে আমরা 10% করে দিব। এটা কিন্তু করে আপনাকে দেখাইতে হবে। তাহলে 6 লাখ টাকা, 6 লাখ টাকার 10% হচ্ছে ভাইয়া 60,000 টাকা। আমরা কি সকলে বুঝতে পেরেছি ভাইয়া?
পুস্তক মূল্যের উপরে অবচয়টা কি আমরা বুঝতে পেরেছি। পুস্তক মূল্যের উপরে কিভাবে অবচয় ধরে, সম্পদের দাম মাইনাস পুঞ্জীভূত অবচয় গুণন 10%, ডান। এরপরে কি বলেছে, অফিস সরঞ্জামের উপরে অবচয়। তো অফিস সরঞ্জাম কোথায় আছে, এই যে অফিস সরঞ্জাম, কত টাকা ভাইয়া, 4 লাখ টাকা, আর তার পুঞ্জীভূত অবচয় আছে কত, 50,000 টাকা। এর উপরে আমাকে বলেছে 5% অবচয় ধরতে, এই যে 5%। তাহলে আমরা কি করব, অফিস সরঞ্জামের অবচয় এটা আগে লিখে ফেলবো। লিখেছি অফিস সরঞ্জামের অবচয়। আচ্ছা, কত টাকা ছিল অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম ছিল 4 লাখ মাইনাস 50,000। তাহলে এখানে হচ্ছে 4 লাখ মাইনাস 50,000, এটার উপরে 5%, তাই না। তাহলে 3,50,000 উপরে 5% করলে কত হয়, 17,500 হয় না। হ্যাঁ, 17,500, ঠিক আছে। কত হয়, 17,500। তাহলে এখানে আমাদের হবে কত, 17,500 টাকা। সবাই কি বুঝতে পেরেছি আমরা ভাইয়া, ক্লিয়ার তাই না। আচ্ছা, তাহলে আমাদের অবচয় ধরে ফেললাম, শেয়ার মূলধনের উপরে লভ্যাংশ ধরতে হবে, এটা সংরক্ষিত আয় বিবরণীতে হয় আপনারা জানেন। আয়কর সঞ্চিতি রাখতে হবে 10,000 টাকা। এই জায়গার কাজ আছে ভাইয়া, এই জায়গার কাজ আছে, আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে দেখেন তো আমাদের সকল ব্যয়গুলো হয়ে গেল, তাই না। তাহলে ব্যয়গুলোকে আমরা যোগ করি, কত হয় দেখি এখানে, 3,40,000, 3,40,000 আর 80, 3,40,000 আর 80 হচ্ছে 4,20,000, 5,20,000, 5,40,000, 5,40,000, 5,40,000, 5,40,000 আর 60,000, 6 লাখ, তাহলে 6,17,500। এখানে আসা হচ্ছে 6,17,500, তাই না ভাইয়া। এখন আপনারা কি জানেন, আপনারা জানেন আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা কি পাবো, আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা নিট লাভ পাবো, তাই না ভাইয়া। কিন্তু এ অঙ্কে নিট লাভ বলা যাবে না, কেন যাবে না আমি বলছি, দেখেন। তাহলে 7,77,000 থেকে আমরা মাইনাস করব কাকে, মাইনাস করব 6,17,500 কে। এটা মাইনাস করলে থাকে আমার 1,59,500, হ্যাঁ, এটা মাইনাস করলে থাকে কত, 1,59,500 হইলো ভাইয়া। এটাকে আমরা কি বলবো জানেন, এটাকে আমরা বলবো কর পূর্ব মুনাফা। এটাকে আমরা নিট লাভ বলতে পারবো না, এটাকে আমরা বলবো কি, কর পূর্ব মুনাফা, ঠিক আছে, কর পূর্ব মুনাফা, মনে থাকবে ভাইয়া। এটাকে আমরা বলবো কর পূর্ব মুনাফা। এবার এই কর পূর্ব মুনাফা থেকে আমরা কি করব জানেন, মাইনাস করব, কাকে মাইনাস করব ভাইয়া, আয়কর সঞ্চিতিকে মাইনাস করব। কাকে, আয়কর সঞ্চিতি। কোথায় আছে এই আয়কর সঞ্চিতি বলেন তো, এই আয়কর সঞ্চিতিটা কোথায় আছে, এই যে সমন্বয়ে যে আয়কর সঞ্চিতিটা দেয়া আছে সেটা কত টাকা, 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকাকে আমরা কি করে দিব, মাইনাস করে দিব। তাহলে থাকে কত আমার, 1,59,500, তাই না, সরি 1,59,500 হবে এখানে। দাঁড়ান ক্লিয়ার করে দিই, 1,59,500, এখান থেকে আমরা বাদ দেবো কাকে, 20,000 কে। তাহলে থাকে কত, 1,39,500, হইল না। এই 1,39,500 কে আমরা বলবো কর পরবর্তী মুনাফা, অথবা এটাকে আমরা বলবো নিট মুনাফা, অথবা এটাকে আমরা কি বলবো, নিট মুনাফা বলবো। এই সবাইকে বুঝতে পেরেছি ভাইয়া। জিনিস নতুন কিছু শিখলাম, সেটা কি, আয়কর সঞ্চিতি যদি সমন্বয়ে দেয়া থাকে তাহলে কি হবে। তাহলে আয়কর সঞ্চিতি যদি আমরা দেখি সমন্বয়ে দেয়া আছে, তাহলে সকল ব্যয়গুলো আয় থেকে বাদ দিয়ে তাকে আমরা নিট লাভ বলতে পারবো না। তাকে আমরা আয় থেকে ব্যয় বাদ দিয়ে আমরা যে টাকাটা পাবো, এই টাকাটাকে আমরা কি বলবো, এই টাকাটাকে আমরা বলবো কর পূর্ব মুনাফা। কি বলবো, এটাকে আমরা বলবো কর পূর্ব মুনাফা। এই কর পূর্ব মুনাফা থেকে আয়কর সঞ্চিতিকে বাদ দেওয়ার পরে যে টাকাটা আমরা পাবো, সেই টাকার নাম হচ্ছে নিট মুনাফা। আরো কাজ আছে ভাইয়া, এই যে তাহলে আয়কর সঞ্চিতি, এই টাকাটা হইল না, একবার তো কাজ করলাম, আরেকবার কোথায় হবে এটা, আরেকবার এটা আমাদের আর্থিক অবস্থার বিবরণীর চলতি দায়ের মধ্যে হবে। কোথায় হবে, চলতি দায়ের মধ্যে যাবে। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে, আমি কি সবাইকে বোঝাতে পেরেছি, একটু বলেন। তাহলে আয়কর সঞ্চিতির কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে সবার। আয়কর এবং আয়কর সঞ্চিতি, আয়কর এবং আয়কর সঞ্চিতির কাজ আমাদের কয়বার হবে, আয়কর এবং আয়কর সঞ্চিতি আমাদের 3 ভাবে পরীক্ষায় থাকতে পারে। আয়কর এবং আয়কর সঞ্চিতি নিয়ে A to Z আমি ক্লিয়ার করে দিচ্ছি, সুন্দর করে নোট করে রাখবেন। ওকে, দেখেন
আয়কর এবং আয়কর সঞ্চিতি নিয়ে আমি আপনাদের যত ঝামেলা আমি ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখেন, মনোযোগ দিয়ে শোনেন। আয়কর এবং আয়কর সঞ্চিতি নিয়ে যত ঝামেলা আমি ক্লিয়ার করে দিচ্ছি, ওকে? দেখেন, মনোযোগ দিয়ে শোনেন। ঝামেলা হয় না আপনাদের এটা নিয়ে? বলেন তো একটু, আমি সবাইকে ক্লিয়ার করে দিচ্ছি এটা। দেখেন, এটা হচ্ছে রেওয়া মিল। হ্যাঁ, এটা কি ভাইয়া? এটা রেওয়া মিল। এটা হচ্ছে রেওয়া মিল, রেওয়া মিল, ঠিক আছে? রেওয়া মিলের এটা বিবরণ, টাকা টাকা, ঠিক আছে? ভালো করে শোনেন। দেখেন, আয়কর 30,000, আয়কর সঞ্চিতি 35,000। রেওয়া মিলে, এটা রেওয়া মিলে দেয়া আছে। রেওয়া মিলে কি দেয়া আছে? আয়কর আছে, আয়কর সঞ্চিতি দেয়া আছে। এখন রেওয়া মিলে যদি আয়কর এবং আয়কর সঞ্চিতি থাকে, তাহলে এটার কাজ হবে কোথায়? এটার কাজ হবে সংরক্ষিত আয় বিবরণীতে। কোথায় কাজ হবে? সংরক্ষিত আয় বিবরণীতে। গত ক্লাসে করাইছিলাম, ক্লাস নাম্বার 1। এটার কাজ হবে কোথায়? সংরক্ষিত আয় বিবরণীতে কাজ হবে। কি কাজ হবে ভাইয়া? দেখেন, আয়কর বড় না আয়কর সঞ্চিতি বড়? এখানে বড় কে? এখানে বড় হচ্ছে আয়কর সঞ্চিতি। কে বড়? এখানে বড় হচ্ছে আয়কর সঞ্চিতি। মনে রাখবেন, আয়কর সঞ্চিতি যদি বড় হয়, তাহলে এই দুইটা টাকার মধ্যে পার্থক্য কত? তাহলে আয়কর সঞ্চিতি যদি বড় হয়, তাহলে আয়কর সঞ্চিতি মাইনাস আয়কর করতে হবে। তাহলে আয়কর সঞ্চিতি মাইনাস আয়কর যখন আপনি করবেন, তখন কত টাকা হয় বলেন তো? 35,000 মাইনাস 30,000, তাই না? কত টাকা হয়? সমান 5,000 টাকা। 5,000 টাকা হয় না? এই 5,000 টাকাকে সংরক্ষিত আয় বিবরণীতে যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। আমার কথা কি বুঝছেন ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছেন? সংরক্ষিত আয় বিবরণীতে মুনাফার সাথে যোগ করে দিতে হবে। ক্লিয়ার? তাহলে আমি কি বললাম বলেন তো? রেওয়া মিলে, রেওয়া মিলে যদি আয়কর এবং আয়কর সঞ্চিতি থাকে, তাহলে তাদের কাজ হবে কোথায়? সংরক্ষিত আয় বিবরণীতে। কি কাজ হবে? আয়কর সঞ্চিতি যদি বড় হয়, আয়কর সঞ্চিতি বড় না? 35,000 টাকা। আয়কর কি? আয়কর ছোট। তাহলে এই দুইটার বিয়োগফল, বিয়োগফল কত? এটার বিয়োগফল হচ্ছে 5,000 টাকা। এই যে 5,000 টাকা আমরা সংরক্ষিত আয় বিবরণীতে যোগ করব। আমার কথা ক্লিয়ার ভাইয়া? এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি? এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন, আবার আরেকটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? এই যে এটা আমাদের আরেকটা রেওয়া মিল। হ্যাঁ, এটা আমাদের আরেকটা রেওয়া মিল। ভালো করে বুঝবেন, এর চেয়ে ভালো করে কে বোঝাবে না? এটা হচ্ছে আমাদের আরেকটা রেওয়া মিল। বিবরণ টাকা টাকা। এখানে আপনার আয়কর আছে 30,000 টাকা, আয়কর সঞ্চিতি আছে 22,000 টাকা। কত টাকা? 22,000 টাকা। ঠিক আছে? তাহলে ঘটনা কি হবে? এটাও কিন্তু রেওয়া মিলে আছে। কোথায় আছে? এটাও আছে রেওয়া মিলে, এটাও রেওয়া মিলে আছে। ওকে, তাহলে আমি কি বলেছি? রেওয়া মিলে যদি আয়কর এবং আয়কর সঞ্চিতি থাকে, তাহলে তাদের কাজ হবে কোথায়? তাদের কাজ হবে সংরক্ষিত আয় বিবরণীতে। কোনো চেঞ্জ নাই। ওকে, তাদের কাজ হবে সংরক্ষিত আয় বিবরণীতে। ভালো কথা ভাইয়া। তাহলে কেমনে কাজ হবে? এবারে বড় কে? এবার আমরা দেখতে পাচ্ছি আয়কর বড়। আয়কর বড় না? আয়কর 30,000, সঞ্চিতি 22,000। তাহলে এই দুইটার পার্থক্য করেন। 30,000 মাইনাস 22,000 কত টাকা হয় বলেন তো? সমান 8,000 টাকা। এই 8,000 টাকা সংরক্ষিত আয় বিবরণী থেকে বাদ দিতে হবে। কি করতে হবে? বাদ দিতে হবে। ঘটনা বুঝছেন এবার ভাইয়া? এই সবাই কি আমার ঘটনা বুঝতে পেরেছেন? তাহলে আয়কর এবং আয়কর সঞ্চিতি যদি রেওয়া মিলে থাকে, ভালো করে শোনেন, আয়কর এবং আয়কর সঞ্চিতি যদি রেওয়া মিলে থাকে, আমাকে দেখতে হবে কে বড়। ভাইয়া বড় কে? আয়কর সঞ্চিতি বড়। তাহলে কত বড়? 5,000 টাকা বড়।
এই 5,000 টাকা আমাকে সংরক্ষিত আয় বিবরণীতে যোগ করতে হবে। আয়কর সঞ্চিতি কই আছে? রেওয়া মিলে আছে। তার মানে কাজ কোথায় হবে? সংরক্ষিত আয় বিবরণীতে হবে। কি হবে? দুইটার পার্থক্য, আমি আর আয়কর যেহেতু বড় আমাকে বাদ দিতে হবে। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? নেক্সটে যাই। এবার আমরা সমন্বয়ে আছে, সমন্বয়, ঠিক আছে? তাহলে সমন্বয়ে কিভাবে থাকতে পারে? এবার রেওয়া মিলে নাই, আমাকে কোথায় দিয়েছে? সমন্বয়ে দিয়েছে। সমন্বয় আমাকে এভাবে বলতে পারে, কিভাবে? নেট লাভের ওপর সাপোজ বলতে পারে 10% আয়কর ধরতে হবে। ওকে, এইভাবে বলতে পারে। অথবা আমাকে বলতে পারে 20,000 টাকা আয়কর সঞ্চিতিতে রাখতে হবে। ঠিক আছে? অর্থাৎ বাংলা কথায় এই আয়কর সঞ্চিতি জিনিসটা যদি সমন্বয়ে থাকে, বাংলা কথায় আয়কর সঞ্চিতি জিনিসটা যদি আমাকে সমন্বয়ে থাকে, তাহলে কি হবে? তাহলে আমাদের এটার কাজ হবে দুইটা ভাবে। কয়টা ভাবে? দুই জায়গায় কাজ হবে। এটার কাজ হবে দুইটা জায়গায়। নাম্বার 1 যে জায়গায় কাজ হবে সেটা হচ্ছে বিশদ বিবরণীতে। কোথায় কাজ হবে এবার? এবার কাজ হবে বিশদ বিবরণীতে। হ্যাঁ, বিশদ বিবরণীতে। কি কাজ হবে বিশদ বিবরণীতে? বিশদ বিবরণীতে সকল আয় থেকে আমাকে কি করতে হবে? ব্যয়কে বাদ দিতে হবে। সকল আয়, পরিচালনায়, অপরিচালনায় যত আয় ব্যয় আছে সব প্লাস মাইনাস করি না? করার পরে আমি যদি দেখি সমন্বয়ে আয়কর সঞ্চিতি আছে, তাহলে আমাদেরকে এই আয় থেকে ব্যয় বিশদ বিবরণীতে বাদ দিয়ে যে টাকাটা হবে তাকে তো আমরা নিট মুনাফা বলি, তাই না? কিন্তু এখানে নিট মুনাফা বলা যাবে না। এখানে আমাকে তখন বলতে হবে কর পূর্ব মুনাফা। কি বলতে হবে? এখানে আমাকে বলতে হবে কর পূর্ব মুনাফা। ওকে, এই কর পূর্ব মুনাফার যে টাকাটা হবে, এখান থেকে আমাকে এবার আয়কর সঞ্চিতিটাকে বাদ দিতে হবে। কোন আয়কর সঞ্চিতি? যেটা আমার সমন্বয়ে থাকবে, সমন্বয়ে থাকবে। ঠিক আছে? তাহলে বাদ দেওয়ার পরে আমরা যে টাকাটা পাবো, এই টাকার নামই হবে তখন আমার নিট মুনাফা অথবা কর পরবর্তী মুনাফা। নিট মুনাফা অথবা আমরা কি বলতে পারি? কর পরবর্তী মুনাফা বলতে পারি। হইল? এই গেল একটা কাজ, এই গেল একটা কাজ। আরেকটা কাজ হবে, আরেকটা কাজ কোথায় হবে? আরেকটা কাজ হবে আর্থিক অবস্থার বিবরণীতে। আর্থিক অবস্থার বিবরণীতে আমরা কি করি? আর্থিক অবস্থার বিবরণীতে আমরা চলতি দায় অংশ করি না? তো এই চলতি দায়কে আমরা কি লিখি বলেন তো? চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা এই নামে লিখি, তাই না? চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা এই নামে লিখি। অর্থাৎ চলতি দায়ের যে অংশটুকু, এই চলতি দায়ের অংশটুকুর ভেতরে আমাকে আবার এই আয়কর সঞ্চিতিটাকে লিখে দিতে হবে। এর ভেতরে আমাকে লিখতে হবে আয়কর সঞ্চিতি। ওকে, লিখে দিতে হবে এইভাবে। ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই চলতি দায়টার ভেতরে যেহেতু আমি কাকে দেখাচ্ছি? আয়কর সঞ্চিতিকে দেখাচ্ছি। আমার পরীক্ষায় কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে যে আয়কর সঞ্চিতি কোন ধরনের হিসাব। রাজশাহী বিশ্ববিদ্যালয় এই বছর আসছিল, আপনাদের বোর্ড পরীক্ষাও অনেকবার আসছে। তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা কি বলবো? যেহেতু এটি চলতি দায়ের ভেতরে আমরা দেখাচ্ছি, আমরা বলবো আয়কর সঞ্চিতি হচ্ছে একটি চলতি দায় হিসাব। কি হিসাব ভাইয়া? আয়কর সঞ্চিতি একটি চলতি দায় হিসাব। মনে থাকবে ভাইয়া? এই যে আয়কর সঞ্চিতি, আয়করের এ টু জেড ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে? বেশিরভাগ প্রশ্নেই আয়কর এবং আয়কর সঞ্চিতির ঝামেলাটা থেকে যায়, তাই না? আচ্ছা, সবাইকে আমরা বুঝতে পেরেছি? একটু কষ্ট করে বলি ভাইয়া, একটু কষ্ট করে আমরা বলি। ঠিক আছে? গতে আসি, রেকর্ড থেকে যাবে ক্লাসটা, সুন্দর করে দেখে নেবেন। গ নাম্বারে যাই আমরা। গ নাম্বারে বলেছে সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত 1,67,000 টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে আমাকে এখানে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেছে সংরক্ষিত আয় 1,67,000 টাকা ধরে। তাহলে আমরা এখন সুন্দর করে কি করব বলেন তো? বিশদ আয় বিবরণী প্রস্তুত করব। ওকে, সরি, বিশদ আয় বিবরণী কেন বলছি? আমরা এখন সুন্দর করে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। তাহলে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে গেলে আমরা একটু ছকটা টেনে নিই সর্বপ্রথম।
ক্লাসে লেট করলে কি বোঝানো যাবে সম্পূর্ণ? বলেন তো, ক্লাস তো চলছে ভাইয়া 50 মিনিট থেকে, হ্যাঁ? তাহলে 50 মিনিট কি আলোচনা করা সম্ভব? বলেন, রেকর্ড ক্লাস দেখতে হবে লেট করলে, হ্যাঁ? এখন থেকে দেখার ট্রাই করেন, দিয়ে ক্লাসটা আবার রেকর্ড করবেন, টেনশনের কোনো কারণ নাই। তাহলে এখানে আমরা লিখবো বিবরণ, এখানে লিখবো টাকা, এখানে লিখবো টাকা, এখানে লিখবো টাকা। হয়েছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে শুরু করব কি দিয়ে? সম্পদ সমূহ দিয়ে, তাই না? কি দিয়ে শুরু করব? সম্পদ সমূহ দিয়ে ম্যাথ শুরু করি। কোন সম্পদ প্রথমে লিখবো? স্থায়ী সম্পদগুলো আগে লিখবো আমরা, হ্যাঁ? তাহলে আমরা স্থায়ী সম্পদগুলো আগে লিখি। তাহলে আমার এই প্রশ্নে স্থায়ী সম্পদ আছে কোনগুলো একটু দেখি তো ভাইয়া। স্থায়ী সম্পদ আছে কোনগুলো আমরা একটু দেখি। স্থায়ী সম্পদ আমরা দেখতে পাচ্ছি ডেলিভারি ভ্যান, তাই না? এই ডেলিভারি ভ্যান হচ্ছে একটি স্থায়ী সম্পদ। কত টাকা? 8 লাখ টাকা। তাহলে আমরা লিখি ডেলিভারি ভ্যান 8 লাখ টাকা। 8 লাখ টাকা, ঠিক আছে। এই ডেলিভারি ভ্যান থেকে আমরা মাইনাস করব কাকে বলেন তো? মাইনাস করব আমরা পুঞ্জীভূত অবচয়কে। কাকে? পুঞ্জীভূত অবচয়কে মাইনাস করব, তাই না? এখন আসেন, পুঞ্জীভূত অবচয় কি করে নির্ণয় করব? পুঞ্জীভূত অবচয় ডেলিভারি ভ্যানের একটা দেয়া আছে অলরেডি। কত টাকা? 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা আমরা লিখে ফেলবো। লিখেছি? এই 2 লাখ টাকার সাথে যোগ করব, কাকে যোগ করব? বর্তমান বছরে ডেলিভারি ভ্যানের যত টাকা অবচয় ধরেছি সেটাকে। তাহলে এই যে বর্তমান বছরে ডেলিভারি ভ্যানের অবচয় আমরা কত টাকা ধরেছি, এটা কোথায় পাবো? এটাই বিশদায় বিবরণীতে পাবো। এই যে দেখেন, ডেলিভারি ভ্যানের অবচয় কত টাকা? 60,000 টাকা। এই 60,000 টাকাকে আমাকে কি করতে হবে? এই পুঞ্জীভূত অবচয় যেটা দেয়া আছে তার সাথে যোগ করতে হবে। তাহলে কত হয়? 2,60,000 টাকা। তাহলে এই 2,60,000 টাকা এবার আমি কি করব? এই যে সম্পদের টাকা থেকে মাইনাস করব। আমি কি বোঝাতে পেরেছি? ডেলিভারি ভ্যানের অবচয়টা কিভাবে নির্ণয় করব, অর্থাৎ ডেলিভারি ভ্যানকে আমরা কিভাবে দেখাবো? ডেলিভারি ভ্যান আছে 8 লাখ টাকা। এই 8 লাখ টাকা থেকে আমরা জানি ডেলিভারি ভ্যান থেকে তার জন্য যে অবচয় ধরে রেখেছি সেটাকে আমরা বাদ দিব। তাহলে ডেলিভারি ভ্যানের পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে 2 লাখ টাকা। পুঞ্জীভূত অবচয় মানে মোট অবচয়, ওকে? তাহলে আমার রেওয়া মিলে মোট অবচয় 2 লাখ টাকা দেওয়া ছিল। এই বছরে আবার 60,000 টাকা অবচয় ধরেছি না? তাহলে ওই 2 লাখের সাথে এই বছরে 60,000 টাকা অবচয় যোগ করব। তাহলে টোটাল পুঞ্জীভূত অবচয় বা মোট অবচয় হইল আমার 2,60,000 টাকা। তাহলে 8 লাখ থেকে 2,60,000 বাদ দিলে আমাদের থাকবে কত? 5,40,000 টাকা, তাই না ভাইয়া? এই যে হইল। ডেলিভারি ভ্যানের পরে আমাদের আর কি আছে দেখি তো? অফিস সরঞ্জাম আছে। কত টাকা? 4 লাখ টাকা। সেম ওয়েতে হবে আমাদের। অফিস সরঞ্জাম একটি আমাদের কি সম্পদ? স্থায়ী সম্পদ। তাহলে অফিস সরঞ্জাম আছে কত আমাদের? 4 লাখ টাকা। লিখে ফেলি আমরা 4 লাখ টাকা। লিখেছি ভাইয়া 4 লাখ টাকা। মাইনাস কি করব? পুঞ্জীভূত অবচয় করব। ভাইয়া কত টাকা পুঞ্জীভূত অবচয় বলেন তো? এই যে দেখেন, অফিস সরঞ্জামেরও পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে 50,000 টাকা। তাহলে এখানে আমরা লিখে ফেলি 50,000 টাকা। লিখেছি না? এর সাথে এই বছরে আবার পুঞ্জীভূত অবচয়ের এই বছরে আবার অফিস সরঞ্জামের অবচয় আমাকে ধরতে বলেছে। দেখেন তো, ধরে আমার কত টাকা হয়েছে? এই যে 17,500 টাকা। তাহলে এই 17,500 50-এর সাথে আমি কি করব? যোগ করে দিব। তাহলে থাকে কত? 67,500 টাকা থাকে, তাই না? এই 67,500 এবার আমরা কি করব? 4 লাখ থেকে মাইনাস করব। তাহলে 4 লাখ থেকে 67,500 মাইনাস করলে কত থাকে দেখি তো? 4 লাখ থেকে মাইনাস করব কাকে? 67,500 কে। তাহলে থাকে 3,32,500। কত থাকে? 3,32,500। হয়েছে ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি এতটুকু? এরপরে দেখি তো আর কোন স্থায়ী সম্পদ আছে কিনা। আর কোন স্থায়ী সম্পদ আছে? নাই। এপারে কোন স্থায়ী সম্পদ আছে? নাই। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? আমাদেরকে এখন মোট স্থায়ী সম্পদ করে দিতে হবে। তাহলে 5,40,000 সাথে 3,32,500 কে আমরা কি করে দিব? যোগ করে দিব। কত আসে? 8,72,500 টাকা। কত আসে? 8,72,500 টাকা। ওকে, তাহলে এই 8,72,500 টাকাকে আমরা কি বলবো? মোট স্থায়ী সম্পদ বলবো। কি বলবো? মোট স্থায়ী সম্পদ। ওকে, আচ্ছা। এরপরে আমাদেরকে বিনিয়োগ সম্পদ লিখতে হবে। কি লিখতে হবে? বিনিয়োগ।
বিনিয়োগ সম্পদ আছে আমাদের প্রশ্নে, বিনিয়োগটাকে লিখতে হবে। হ্যাঁ, তো আমরা লিখবো বিনিয়োগ এইভাবে। লেখার পরে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে আমাদের এই যে দেখেন 10% বিনিয়োগ কত টাকা, 3,60,000 টাকা, এটাকে লিখতে হবে। 10% বিনিয়োগ 3,60,000 টাকা। বিনিয়োগ সম্পদ একটাই হয়, সে কারণে ডিরেক্ট আমরা এই পাশে লিখে দিলাম 3,60,000 টাকা। হয়েছে, ডান। তাহলে আমাদের স্থায়ী সম্পদ হলো, বিনিয়োগ সম্পদ হলো। এবার আমরা লিখবো চলতি সম্পদ। এবার আমরা কি লিখবো? এবার আমরা লিখবো চলতি সম্পদকে লিখবো এবার আমরা। তাহলে চলতি সম্পদ আমাদের প্রশ্নে কি কি আছে আমরা একটু দেখি। অগ্রিম বীমা, আমরা জানি কি অগ্রিম বীমা হচ্ছে একটি চলতি সম্পদ, তাই না? অগ্রিম, কোনো খরচের আগে যদি অগ্রিম থাকে তাহলে তাকে আমরা চলতি সম্পদ বলি। তাহলে অগ্রিম বীমা আছে 60,000 টাকা, ঠিক আছে। দেখেন এর আবার একটা সমন্বয় আছে, দেখেন অগ্রিম বীমা আছে আমাদের কত টাকা, 60,000 টাকা। তাহলে আমরা লিখি অগ্রিম বীমা কত টাকা, 60,000 টাকা। হইল? কিন্তু এই অগ্রিম বীমার মধ্যে আমাকে বলেছে বীমা খরচ হয়ে গেছে 20,000 টাকা। তাহলে আমার অগ্রিম বীমা ছিল 60,000 টাকার সম্পদ, তার ভিতর থেকে 20,000 টাকা আমার খরচ হয়ে গেছে। তাহলে আমার যতটুকু খরচ হয়েছে অতটুকুকে কি করতে হবে, অগ্রিম বীমা থেকে মাইনাস করে দিতে হবে, তাই না ভাইয়া? তাহলে আমাকে এখানে অগ্রিম বীমা লিখলাম, এখন মাইনাস করতে হবে কি লিখে, মাইনাস করতে হবে আমাকে বীমা খরচ লিখে। কত টাকা, কত টাকা, 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকাকে যদি আমরা মাইনাস করি তাহলে আমার থাকবে কত টাকা, আমার থাকবে হচ্ছে 40,000 টাকা। ওকে, এটাই আমার চলতি সম্পদ। এরপরে যাই, ডেলিভারি ভ্যান হয়েছে, এটা হয়েছে, এটা হচ্ছে উপযোগ ভাড়া খরচ সংরক্ষিত। এই যে দেখেন, এই যে 10% বিনিয়োগ, 10% বিনিয়োগ, এটা কি বিনিয়োগের সুদ না? তো বিনিয়োগের সুদ তো আয় হিসাব। প্রশ্নের কোথাও কি বিনিয়োগের সুদ আয় নামে কোনো হিসাব আছে? বিনিয়োগের সুদ নামে কি কোনো হিসাব আছে প্রশ্নে? প্রশ্নে দেখেন কোথাও বিনিয়োগের সুদ নামে হিসাব নাই। দ্যাট মিনস বিনিয়োগের সুদটা আমি এখনো পাইনি। যদি আমি পেয়ে যেতাম তাহলে এখানে বিনিয়োগের সুদ নামে একটি হিসাব থাকতো। যেহেতু এখানে বিনিয়োগের সুদ নামে কোনো হিসাব দেয়া নাই, তার মানে আমি বিনিয়োগের সুদটা পাইনি। তাহলে বিনিয়োগের সুদ যদি আমি না পাই তাহলে আমরা কি বলবো, বকেয়া বিনিয়োগের সুদ বলবো না, বকেয়া বিনিয়োগের সুদ বলবো না। আর বকেয়া বিনিয়োগের সুদ হচ্ছে আমার চলতি সম্পদ হিসাব, মনে থাকবে। তাহলে এখানে আমাকে লিখতে হবে চলতি সম্পদের মধ্যে বকেয়া বিনিয়োগের সুদ, বকেয়া বিনিয়োগের সুদ। ওকে, বকেয়া বিনিয়োগের সুদ কত টাকা আমরা বের করেছিলাম, 27,000 টাকা। কিভাবে বের করেছিলাম, ক নম্বরে বের করেছি, এখানে লিখে দিব ক হতে। হ্যাঁ, ডান। এবার আমরা একটু পরের পেজে চলে যাই ভাইয়া। কি কি চলতি সম্পদ আছে আমাদের? তাহলে এর ভেতরে আমি আর চলতি সম্পদ খুঁজে পাচ্ছি না, এখানে চলে আসি। অব্যবহৃত সাপ্লাইজ, ভাইয়া যতটুকু অব্যবহৃত থাকে তাকে আমরা চলতি সম্পদ বলি না? প্রথমে পড়েছিলাম অব্যবহৃত সাপ্লাইজ এটি একটি একটি চলতি সম্পদ হিসাব। কত টাকা, 10,000 টাকা। তাহলে অব্যবহৃত সাপ্লাইজ 10,000 টাকা, এটাকে আমরা চলতি সম্পদের ভিতরে দেখাবো। হয়েছে, আচ্ছা। এরপরে আসি, এটার কাজ শেষ। শেয়ার মূলধনের উপরে লভ্যাংশ ঘোষণা করা হয়, এটা হবে না, আয়কর সঞ্চিতি হবে না। তাহলে আমাদের সব শেষ, সম্পদ পাশের কাজ আমাদের শেষ হয়ে গেল। তাহলে মোট চলতি সম্পদ কত হইলো আমাদের দেখি তো, 40, 67, 67 আর 10-এ কত, 77,000 টাকা, তাই না ভাইয়া? 77। তাহলে এখানে হচ্ছে কত টাকা, এখানে হচ্ছে আমার কত ছিল, 8,72,500 প্লাস 3,60,000 টাকা, প্লাস আমাদের এই পাশে আমরা দেখতে পাচ্ছি 77,000 টাকা। তবে কত হয়, 13,09,500 টাকা। এই যে 13,09,500 টাকা যে হইল, এটা হচ্ছে আমাদের মোট সম্পদ। এটা আমাদের কি, এটা আমাদের মোট সম্পদ। এখানে আমরা লিখবো মোট সম্পদ। গেল? মোট সম্পদের পরে আমাদের যে অংশটুকু করা লাগবে তার নাম কি, তার নাম হচ্ছে শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়। দায় অংশ করা লাগবে। হ্যাঁ, তাহলে আমরা সর্বপ্রথম শেয়ার হোল্ডারদের সত্ত্বটা করে ফেলি।
শেয়ার হোল্ডারদের সত্তর মধ্যে সর্বপ্রথম আমরা করব শেয়ার মূলধন অংশ। কি করব? শেয়ার মূলধন অংশ। ওকে, তাহলে এই শেয়ার মূলধন অংশে প্রথমে আমাদেরকে করতে হবে অনুমোদিত মূলধন। ওকে, তাহলে অনুমোদিত মূলধন অংশটুকু আমরা করে ফেলি। অনুমোদিত মূলধন কোথায় দেয়া থাকে? সাধারণত প্রশ্নের ওপরে দেয়া থাকে। হ্যাঁ, সাধারণত প্রশ্নের ওপরে দেয়া থাকে। তো প্রশ্নের উপরে আমাদের দেখেন অনুমোদিত মূলধন কিন্তু আমাদের দেয়া নাই। তাহলে অনুমোদিত মূলধন যদি আমাদের দেয়া না থাকে তাহলে আমরা জাস্ট ডট 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 এভাবে লিখে দেব। ঠিক আছে, দিয়ে এভাবে জাস্ট দেখাই দিব। ঠিক আছে, কিন্তু জিনিসটাকে আমাকে শো করতে হবে। জিনিসটাকে আমাকে কি করতে হবে? শো করতে হবে, করে দেখাতে হবে। যেহেতু অনুমোদিত মূলধন সম্পর্কে প্রশ্নে কোথাও কিছু বলা নাই, তারপর আমাকে কি করতে হবে? আমাকে অনুমোদিত মূলধন অংশটুকু দেখাতে হবে, দেখিয়ে ক্লোজ করে দিতে হবে। এরপরে আমাদের দেখেন লিখতে হবে ইস্যুকৃত, বিলিখিত ও আদায়কৃত মূলধন। ইস্যুকৃত, বিলিখিত ও আদায়কৃত মূলধন। ওকে, তাহলে ইস্যু বিলু আদায়ে কি হবে? এই যে দেখেন এখানে প্রতিটি 10 টাকা মূল্যের 1 লাখ শেয়ার, এই কথাটা লিখতে হবে আমাকে। প্রতিটি 10 টাকা মূল্যের 1 লাখ শেয়ার। তাহলে কত টাকা হয়? 10 লাখ টাকা হয়। ওকে, হয়েছে ভাইয়া? আচ্ছা, এরপরে আমরা আসি। তাহলে শেয়ার মূলধন অংশ হয়ে গেল। এবার আমাকে আরেকটা অংশ লিখতে হবে। শেয়ার মূলধনের আরেকটা অংশ থাকে, সেটা হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত অংশ। কি বলেছি? সঞ্চিতি ও উদ্বৃত্ত অংশ। এই সঞ্চিতি উদ্বৃত্ত অংশের ভেতরে কি কি থাকে? গতদিন আমি বলেছিলাম না, কি থাকে? লভ্যাংশের সমতাকরণ তহবিল থাকে, সংরক্ষিত আয়ের জের থাকে, শেয়ার অধিহার থাকে, তারপরে আর কি থাকে বলেন তো? আর হচ্ছে সাধারণ সঞ্চিতি থাকে। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোকে কার ভেতরে দিব আমরা? সঞ্চিতি ও উদ্বৃত্তের ভেতরে দিব। তা আমার এই প্রশ্নে কি আছে দেখি তো, এমন এমন কি আছে আমরা দেখি যেটা সঞ্চিতি উদ্বৃত্তের ভেতরে আমরা দিতে পারি? এমন কিছু আছে? এমন কিছু কিন্তু নাই। আছে, এই যে কি আছে এমন কিছু? এই যে যেমন এখানে আমাকে বলেছে সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত 1,67,000, তাহলে এটা বসবে। তাহলে আমরা সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে সংরক্ষিত আয়ের যে জেটটা আছে সেই জিনিসটা বসবে 1,67,000 টাকা। তাহলে সংরক্ষিত আয়, হ্যাঁ কি বসলো? সংরক্ষিত আয় বসলো কত টাকা? 1,67,000 টাকা। ঠিক আছে, হইল? আর কিছু নাই। ঠিক আছে, আর যেহেতু কিছু নাই তাহলে আমরা দেখি তো কত হয় এখানে? 11,67,000 টাকা। এই 11,67,000 টাকাকে আমরা কি বলবো? মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব। কি বলবো ভাইয়া? এটাকে আমরা বলবো মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব। মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব বলবো। হইল? এরপরে আমাদের কি করতে হবে? দায়ের অংশটুকুর কাজ করতে হবে। দায়। এখন আমার প্রশ্নে দায় আছে কি কি দেখি তো আমরা। এগুলো মুছে ফেলি একটু কষ্ট করে, একটু মুছে ফেলি, দাঁড়ান। কষ্ট তো আপনাদের করা লাগবে না, কষ্ট করতে হবে আমাকে। একটু মুছে ফেলি। তাহলে এবার আমরা দায় সমূহের মধ্যে প্রথমে কি লিখব? আমরা স্থায়ী দায় প্রশ্নে নাই। ঋণ টিন আছে নাকি? ঋণ, ঋণপত্র, ডিবেঞ্চার, এগুলো স্থায়ী দায় হয়। তা আমাদের প্রশ্নে এগুলো নাই, আমার চোখে পড়েনি। যেহেতু এটা নাই প্রশ্নে, তাহলে আমাদেরকে লিখতে হবে চলতি দায়। হ্যাঁ, তো চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা, এই কথাটা লিখতে হবে আমাকে। হ্যাঁ, চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা, এই কথাটা লিখতে হবে। তাহলে চলতি দায় ভবিষ্যৎ ব্যবস্থার ভেতরে আমি দেখি তো এখানে চলতি দায় আছে কি কি। এর ভেতরে কি কোনো চলতি দায় আছে? দেখেন তো, এর ভেতরে চলতি দায় আছে? এর ভেতরে কোনো চলতি দায় নাই। তাহলে এর ভেতরে যদি চলতি দায় নাই থাকে তাহলে আমরা কি জানি? আমরা জানি, দেখেন এই যে শেয়ার মূলধনের উপরে 10% লভ্যাংশ ঘোষণা করা হয়। তাহলে এই যে ঘোষণাকৃত লভ্যাংশ, এই ঘোষণাকৃত লভ্যাংশ কি চলতি দায় না ভাইয়া? বলেন, এই ঘোষণাকৃত লভ্যাংশ কি চলতি দায় না? এই ঘোষণাকৃত লভ্যাংশ চলতি দায়। পেনশন তহবিল, কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল, প্রদেয় হিসাব, ঋণপত্রের বকেয়া সুদ, এগুলো কি চলতি দায় না ভাইয়া? এটা চলতি দায়। তাহলে শেয়ার মূলধনের উপরে 10% যে লভ্যাংশ, শেয়ার মূলধন আছে কত? শেয়ার মূলধনের জন্য লভ্যাংশ ঘোষণা করতে হবে। তাহলে ঘোষণাকৃত লভ্যাংশ হচ্ছে চলতি দায়, তাই না?
তাহলে ঘোষণাকৃত লভ্যাংশ। শেয়ার মূলধনের উপরে আমাদের শেয়ার মূলধন দেওয়া আছে 10 লাখ টাকা। এই 10 লাখ টাকার উপরে আপনাকে বলেছে 10%, তাহলে 10 লাখ টাকার উপরে 10% কত হবে? 1 লাখ টাকা হবে। হইল? এরপরে দেখেন আমি কি বলেছিলাম মনে আছে? যদি সমন্বয়ে আয়কর সঞ্চিতি থাকে তাহলে এই আয়কর সঞ্চিতি চলতি দায়ের ভেতরে দেখাতে হবে। তাহলে আয়কর সঞ্চিতি আছে কত টাকা? 20,000 টাকা। তাহলে এই আয়কর সঞ্চিতিটাকে আমরা লিখে ফেলি। হয়েছে? তাহলে আমাদের আর কোনো কিছু সম্ভবত নাই, সব হয়ে গেছে। তাহলে এখানে থাকে 1,20,000 টাকা। তাহলে এই 1,20,000 টাকা আমার কি? মোট দায়। এটা হচ্ছে আমার কি? মোট দায়। এটা হচ্ছে 1,20,000 টাকা আমার মোট দায়। দায় হয়ে গেল। আর 13,09,500 নাকি, সরি, এপারে কত ছিল? 11,67,000। এটা হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। তো আমরা এখন দায়ের সাথে মালিকানা সত্ত্বকে কি করব? যোগ করব। 11,67,000 এর সাথে আমরা যোগ করব কাকে? এই যে আমাদের এই পাশে যে 1,20,000 টাকা আমার কি দায়, সেটাকে আমরা যোগ করব। করলে কত হচ্ছে? 12,87,000 হচ্ছে, তাই না? আর এখানে আছে কত? 13,09,500। মিললো না তো? তাহলে আমাদের অঙ্ক তো মিলেনি। তাহলে আমরা ভুল করলাম নাকি কোথাও বলেন তো? সংরক্ষিত আয় 1,67,000, তাই না? 11,67,000 ঠিকই আছে। তাহলে আমরা মিস্টেক করেছি নাকি কোথাও বলেন তো? মিললো না যে ম্যাথ? এত কষ্ট করে ম্যাথ করে মিললো না, কারণ কি বলেন? কোনটা কি বাদ দিলাম আমরা? সেবায়, বেতন খরচ, সাপ্লাইজ, ডেলিভারি, অফিস সরঞ্জাম, উপযোগ খরচ, 10% বিনিয়োগ, সংরক্ষিত আয়, সবই তো লিখেছি মনে হয়। কোনো কিছু কি বাদ দিয়েছি মনে পড়ে? দেখেন তো আপনাদের, কোনো কিছু কি আমরা বাদ দিয়েছি না ক্যালকুলেশনে ভুল করেছি বলেন তো? ম্যাথ তো মিললো না। সমাপ্ত বছরের বিশদ বিবরণী, সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত এত টাকা ধরে আর্থিক অবস্থা বিবরণী তৈরি করো। তাহলে আর্থিক অবস্থা বিবরণী আমরা শেয়ার হোল্ডারদের সত্ত্ব 10 লাখ টাকা, 10 লাখ টাকা, আর এদিকে সঞ্চিত উদ্বৃত্ত সংরক্ষিত আয় 1,67,000 টাকা। তাহলে 11,67,000 হয়, আর এদিকে 1,20,000 টাকা হয়, তাই না? তাহলে আমাদের হচ্ছে 12,87,000 টাকা। আর আমাদের প্রশ্নে আছে কত? 13,09,500, তাই না? তাহলে মাইনাস 13,09,500 কত হয়? 22,500 টাকা আমাদের শর্ট। আমাদের শর্ট কত? 22,500 টাকা। মিলল না যে ভাইয়া? তাহলে ঘটনা কি হবে আমাদের বলেন? অঙ্ক তো মিলল না। অঙ্ক আমাদের মিলেনি, তাই না? সম্ভবত এই অঙ্কটা অনিশ্চিত হিসাব ছিল, সম্ভবত, নাকি? সরি, অঙ্কটা কই? এটা। সম্ভবত এই অঙ্কটা মিলবে না, বুঝতে পেরেছেন? এই অঙ্কে সম্ভবত অনিশ্চিত হিসাব দিয়ে মেলানো হয়েছিল। অঙ্ক যদি না মিলে তাহলে অনিশ্চিত হিসাব দিতে হয়। আমাদের শর্ট কত? আমাদের শর্ট হচ্ছে 22,500 টাকা, তাই না? এই 22,500 শর্ট কোন দিকে বলেন তো? আমরা যে অঙ্ক করেছি, অঙ্ক করে দেখা যাচ্ছে যে অঙ্ক সম্পূর্ণটাই ঠিক আছে। ঠিক আছে? তাহলে আমাদের এখানে হচ্ছে কত? আমাদের এখানে হচ্ছে, আবার ভুলে গেলাম। আমাদের এখানে হচ্ছে কত? আমাদের এখানে হচ্ছে 10 লাখ টাকা, 10 লাখ প্লাস আছে 11,67,000, তাই না? 11,67,000 প্লাস 1,20,000 আছে হচ্ছে 12,87,000 টাকা, তাই না? 12,87,000। ওকে, এর সাথে আমাদেরকে এখন যোগ করতে হবে কাকে? যেহেতু আমাদের অঙ্কটা এই পাশে শর্ট আছে, আমাকে অনিশ্চিত হিসাবকে যোগ করতে হবে। অনিশ্চিত হিসাব কত? 22,500 টাকা। এই 22,500 কে আমাদেরকে যোগ করতে হবে। যোগ করলে আমাদের কত হবে? এর সাথে যদি আমরা 22,500 কে যোগ করি, হ্যাঁ, তাহলে আমাদের হবে 13,09,500 টাকা। 13,09,500 টাকা দিয়ে আমরা ক্লোজ করে দেব। হ্যাঁ, ক্লোজ করে দিয়ে আমরা এখানে লিখব মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের এটা কোন বোর্ডে, যেহেতু একটা আশা প্রশ্ন, বোর্ড প্রশ্নগুলো সলভ করানো হচ্ছে,
এবং যে প্রশ্নগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে সলভ করানো হচ্ছে। তাহলে এর ভেতরে আমরা দেখলাম যে একটা বোর্ডে প্রশ্ন আসছে, সে প্রশ্নটা কিন্তু মিলেনি। এমন প্রশ্ন তারা সেট করেছে যে আমাকে অনিশ্চিত হিসাব দিয়ে মিলাতে হচ্ছে, দেখছেন? তাহলে এই প্রশ্নটা মাস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য। একটু ভালো করে আমরা এই প্রশ্নগুলো সলভ করে যাব, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বেশ কিছু জিনিস শিখলাম, রাইট? এখান থেকে আমরা কিন্তু বেশ কিছু জিনিস শিখলাম। কি কি শিখলাম? যে অঙ্ক যদি না মিলে আমাদের, তাহলে যে পাশে শর্ট সে পাশে অনিশ্চিত হিসাব দিয়ে মিলাইতে হবে, নাম্বার 1। নাম্বার 2 কি শিখলাম? আয়কর সঞ্চিতি যদি আমাদের সমন্বয় দেওয়া থাকে তাহলে তার কাজটা কিভাবে করতে হবে। নাম্বার 3 কি শিখলাম? যদি পুস্তক মূল্যের উপরে অবচয় করতে বলে তাহলে তার কাজটা কিভাবে করতে হবে। তো এইরকম গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস কিন্তু আমরা শিখলাম এই ম্যাথের মধ্যে দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই প্রশ্ন আমাদের গেল। তাহলে এই প্রশ্নটা বাসায় আজকে সুন্দর করে দুবার করে সলভ করতে হবে, ওকে? আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। দেখেন, এই প্রশ্নে আমরা একটা জিনিস শিখবো, মানে এই প্রশ্নটা নেওয়ার কারণ কি। এই প্রশ্নটা নেওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী, অর্থাৎ শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণী তৈরি করতে বলেছে। হ্যাঁ, শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণী আপনাকে প্রস্তুত করতে বলেছে। এই শেয়ার হোল্ডারদের সত্ত্বের বিবরণীটা তৈরি করানোর জন্যই আপনাকে এই ম্যাথটা আমি বাছাই করেছি যে শেয়ার হোল্ডারদের সত্ত্বের বিবরণী প্রস্তুত করো। শেয়ার হোল্ডারদের সত্ত্বের বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় সেটা দেখানোর জন্যই এটাকে নিয়ে আসছি আমি, ওকে? আচ্ছা, তাহলে যাই আমরা। এইভাবে আমাদের একটা প্রশ্ন দিয়ে দিয়েছে সুন্দর করে। সঞ্চিত তহবিল, বিক্রয়, প্রদেয় হিসাব, সংরক্ষিত আয়, আয়কর সঞ্চিতি। এই যে দেখেন, দেখছেন আয়কর এবং আয়কর সঞ্চিতি সব জায়গায় আছে না? সব জায়গায় আছে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, পণ্য ক্রয়, প্রাপ্য হিসাব, সুনাম, দালান কোঠা, ইজারা সম্পত্তি, হাতে নগদ সব দিয়ে দিয়েছে। সমাপনী মজুদের বাজার মূল্য, ক্রয় মূল্য দিয়েছে। ধারে বিক্রয় 20,000 টাকা হিসাবভুক্ত করা হয়নি। প্রাপ্য হিসাবে 5,000 টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। শেয়ার মূলধনের 15% লভ্যাংশ ঘোষণা করতে হবে। নিট লাভের 50,000 টাকা সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। ইম্পর্টেন্ট ম্যাথ। ক নম্বরে আমাকে কি বলেছে? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করো, ঠিক আছে? তাহলে আমরা চলে যাই। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কি করে নির্ণয় করে? মনোযোগ দিয়ে শোনেন সবাই। বলেছেন নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করতে বলেছে, তাই না? তাহলে আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কিভাবে নির্ণয় করব? আমরা জানি অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করতে হয় কার উপরে? প্রাপ্য হিসাবের উপরে, রাইট? তাহলে দেখি আমরা এটা কিভাবে নির্ণয় করব। প্রাপ্য হিসাব, ঠিক আছে? দেখেন, প্রাপ্য হিসাব, ওকে? এই যে প্রাপ্য হিসাব। এই প্রাপ্য হিসাবের সাথে আবার দেখেন আমাদের প্রশ্নে একটা সমন্বয় দিয়েছে। সমন্বয়টা কি? সমন্বয় বলেছে ধারে বিক্রয়। ধারে বিক্রয় 20,000 টাকা হিসাবভুক্ত করা হয়নি। তাহলে এই যে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবের সাথে ধারে বিক্রয় যদি হিসাবভুক্ত করা না হয় তাহলে তাকে যোগ করতে হয়। বুঝতে পেরেছেন? এই যে সমন্বয়টা বলেছে না, ধারে বিক্রয় হিসাবভুক্ত করা হয়নি, এটাকে আমরা বিক্রয়ের সাথে যোগ করব। বিক্রয় যেখানে বসে বিক্রয়ের সাথে আমাদেরকে যোগ করতে হবে, সে সাথে আমাদের প্রাপ্য হিসাবের সাথেও যোগ করতে হবে। বুঝতে পেরেছি ভাইয়া? তাহলে এই যে ধারে বিক্রয় যে আমরা হিসাবভুক্ত করিনি, এর কাজ হবে কয়টা? দুইটা। একটা বিক্রয়ের সাথে যোগ করতে হবে, আর একটা প্রাপ্য হিসাবের সাথে যোগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এর সাথে আমরা কি করব? এই যে প্রাপ্য হিসাবের সাথে ধারে বিক্রয়কে আমরা অলিখিত, যেহেতু হিসাবভুক্ত হয়নি বলেছে, অলিখিত বিক্রয়কে আমরা যোগ করব, ঠিক আছে? অলিখিত বিক্রয়কে কি করে দিব? যোগ করে দিব, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আমাদের যেহেতু নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে বলেছে, তাহলে এই যে বলেছে না প্রাপ্য হিসাবের 5,000 টাকা আদায়যোগ্য নয়, তাহলে সমন্বয়ে যে প্রাপ্য হিসাবের উপরে যে টাকা আদায় করা যায় না তাকে আমরা বলি নতুন অনাদায়ী পাওনা। কি বলি ভাইয়া? নতুন অনাদায়ী পাওনা বলি, রাইট? এটাকে আমরা নতুন অনাদায়ী পাওনা বলি না? তাহলে এই প্রাপ্য হিসাব থেকে নতুন অনাদায়ী পাওনা যেহেতু আদায়যোগ্য নয়, প্রাপ্য হিসাব থেকে এই নতুন অনাদায়ী পাওনাকে মাইনাস করতে হবে। তাহলে আমরা কি করলাম? প্রাপ্য হিসাব, যেহেতু বিক্রয় হিসাবভুক্ত হয়নি ধারে বিক্রয়, তাহলে সেটি প্রাপ্য হিসাবের সাথে যোগ হবে। যোগ করার পরে আমরা মাইনাস করব কাকে? নতুন অনাদায়ী পাওনা।
নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা কোথায় থাকে? নতুন অনাদায়ী পাওনা সমন্বয়ে থাকে। এটা করার পরে যে টাকাটা পাবো তার উপরে আমাকে কি বলেছে দেখেন তো, তার উপরে বলেছে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। এটাই হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে কত পার্সেন্ট? 5%। মনে রাখবেন নতুন, এই নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি এগুলো থাকে সমন্বয়ে। ওকে, তাহলে আমাকে এখন কি করতে হবে? এর উপরে 5% করতে হবে। যে টাকাটা পাবো তার উপরে কি করব? 5% করব। তাহলে হিসাব মতে আমাদের প্রশ্নে প্রাপ্য হিসাব ছিল কত টাকা দেখি তো? আমাদের প্রশ্নে প্রাপ্য হিসাব ছিল কত টাকা? প্রাপ্য হিসাব আমাদের প্রশ্নে ছিল 80,000 টাকা, রাইট? তাহলে এখানে আমরা লিখবো 80,000 টাকা। লেখার পরে প্লাস অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয় মানে কি? যে বিক্রয়টা আমার হিসাবভুক্ত করা হয়নি, সেটা হচ্ছে 20,000 টাকা। তাহলে এর সাথে 20,000 যোগ করলাম, করার পরে মাইনাস নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ভাইয়া, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কোথায় থাকে? সমন্বয়ে থাকে। আমরা জানি দেনাদারের কাছে যে টাকা আদায়যোগ্য নয় সেটাই অনাদায়ী পাওনা। তাহলে এই যে প্রাপ্য হিসাব বা দেনাদার 5,000 টাকা যে আমি আদায় করতে পারবো না, এটাই নতুন অনাদায়ী পাওনা। মাইনাস কত? 5,000। করার পরে আমার যে টাকাটা থাকবে তার উপরে আমি কত করব? 5% করব। হয়েছে? তাহলে এটা যদি আমরা করি কত হবে? 80 আর 20 1 লাখ। 1 লাখ থেকে 5 বাদ দিলে থাকে কত? 95,000। এই 95,000 টাকার উপরে আমি এবার কি করব? 5% করব। তাহলে 95,000 টাকার 5% কত হয় দেখি তো? তাহলে আমাদের 4750 টাকা, অর্থাৎ 4,750 টাকা। এই 4,750 টাকায় আমার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ক্লিয়ার সবাই? ঘর করে করলেও হবে, এভাবে করলেও হবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ডান। এবার দেখেন আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে বলেছে নিট লাভ 3,20,250 টাকা ধরে শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণী প্রস্তুত করো। তো আমাকে আগে জানতে হবে শেয়ার হোল্ডারদের সত্ত্বের ভেতরে কি কি আসে। আমাদেরকে জানতে হবে শেয়ার হোল্ডারদের সত্ত্বের ভেতরে কি কি আসে। ঠিক আছে, আমি যদি একটু রাফে আপনাকে করে দেখাই, শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণী, তাই না? কি বলেছি ভাইয়া? শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণী। এই যে শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণী, এর ভেতরে কি কি আসে? এর ভেতরে আসে শেয়ার মূলধন আসে, এর ভেতরে আসবে শেয়ার মূলধন। ওকে ভাইয়া, এরপরে আসবে শেয়ার অধিহার। শেয়ার অধিহার কিন্তু শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ, হ্যাঁ, শেয়ার অধিহার। ভাইয়া, এরপরে আসবে আমাদের সাধারণ সঞ্চিতি। কে আসবে? সাধারণ সঞ্চিতি আসবে। এরপরে কি আসবে? লভ্যাংশ সমতাকরণ তহবিল আসবে। ঠিক আছে, এরপরে কি আসবে ভাইয়া? এরপরে আসবে সংরক্ষিত আয়। কে আসবে ভাইয়া? সংরক্ষিত আয় আসবে। বুঝতে পেরেছেন? সাধারণত এই জিনিসগুলো এসে থাকে। হ্যাঁ, তো আমাকে দেখতে হবে এই জিনিসগুলো আমার প্রশ্নে আছে কিনা। এই প্রতিটা জিনিসের জন্য আমাকে একটি করে ঘর করতে হবে। ঠিক আছে, তো আমি যদি একটু আপনাকে দেখাই আমাদের যে প্রশ্নটা, আমাদের এই প্রশ্ন দেখতে পাচ্ছি শেয়ার মূলধন আছে, সঞ্চিত তহবিল আছে, সাধারণ সঞ্চিতি আছে। তাহলে এটা একটা ঘর হবে, এটা একটা ঘর হবে, দুইটা ঘর। সংরক্ষিত আয় দেয়া আছে, এটা একটা ঘর হবে, তাই না ভাইয়া? তারপরে কি দেয়া আছে দেখি তো? তাহলে আমাদের ঘর হচ্ছে একটা, দুইটা, তিনটা। লভ্যাংশ সমতাকরণ তহবিল, তারপরে শেয়ার অধিহার, এই জিনিসগুলো কি আছে আমাদের প্রশ্নে দেখি তো? এই জিনিসগুলো আমাদের নাই। তার মানে আমাদের তিনটা ঘর হবে, টাকার ঘর হবে তিনটা। এটা আছে প্রশ্নে, এটা দেয়া আছে প্রশ্নে, এটা দেয়া আছে প্রশ্নে। তাহলে আমাদের টাকার ঘর হবে কয়টা? তিনটা। হ্যাঁ, এই যে তিনটা। আর এই তিনটা মিলে আমাদের আরেকটা ঘর হবে, সেটা হচ্ছে মোট টাকার ঘর। তাহলে আমরা একটু ছকটা এঁকে নিই। ঠিক আছে, আসেন। শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণী, তাই না? তাহলে আমরা মোটামুটি এরকম একটা ছক আঁকি। একে অবভিয়াসলি প্রথমটা কি হবে? বিবরণের ঘর হবে প্রথমটা। প্রথমটা আমাদের কি হবে? বিবরণের ঘর। বিবরণের ঘরের পরে আমরা দেখতে পেলাম টাকার ঘর আমাদের তিনটা, একটা, দুইটা, তিনটা,
আর এই তিনটা মিলে একটা ঘর হবে, সেটা হচ্ছে মোট টাকার ঘর। বুঝতে পেরেছেন? এই যে ঠিক আছে। তাহলে দেখেন, এটা হচ্ছে বিবরণ। কি কি যেন টাকার ঘর ছিল দেখি তো। আমাদের প্রশ্নে কি কি ছিল? শেয়ার মূলধন। তাহলে আমরা শেয়ার মূলধনের জন্য এখানে লিখি হচ্ছে শেয়ার মূলধন। তারপর আমাদের কি ছিল? সাধারণ সঞ্চিতি, তাই না? সঞ্চিতির একটা ঘর ছিল না? সঞ্চিতি তহবিল। সঞ্চিতি তহবিল, সাধারণ সঞ্চিতি একই জিনিস। তারপরে কি ছিল আমাদের? সংরক্ষিত আয়। এই তিনটাই ঘর আছে, মানে এই তিনটা জিনিসই আমার প্রশ্নে আছে, সেই কারণে এই তিনটা জিনিস লিখলাম। আর এখানে লিখবো মোট টাকা। আচ্ছা, হইল? এবার বিবরণে আমরা প্রথমে লিখব প্রারম্ভিক জের। কি লিখব? প্রারম্ভিক জের। এখানে লিখব প্রারম্ভিক জের লিখবো প্রথমে। ভাইয়া, প্রারম্ভিক জেরে আমরা কোন টাকাগুলো বসাবো? প্রারম্ভিক জেরে রেওয়া মিলে যে টাকাগুলো আছে সেগুলো বসাবো। তো আমরা রেওয়া মিলে দেখতে পাচ্ছি শেয়ার মূলধন আছে কত টাকা? 5 লাখ টাকা। তাহলে এখানে এই যে শেয়ার মূলধন, এখানে লিখে দিব কত? 5 লাখ টাকা। সঞ্চিতি তহবিল, রেওয়া মিলে সঞ্চিতি তহবিল আছে কত টাকা? 2 লাখ টাকা। তাহলে আমরা এখানে সুন্দর করে 2 লাখ টাকা লিখে দিব। সংরক্ষিত আয়, ভাইয়া সংরক্ষিত আয় কত আছে দেখি তো। এই যে রেওয়া মিলে সংরক্ষিত আয় আছে কত? 80,000 টাকা। তাহলে আমরা সুন্দর করে 80,000 টাকা লিখে দিব। দিয়েছি, আর তো কিছু নাই। তাহলে 5 আর 2 7 আর 80,000, তার মানে 7,80,000 টাকা হয় আমার মোট টাকা। এ পর্যন্ত ক্লিয়ার ভাইয়া সবাই? এরপরে আমাদের দেখতে হবে এই ঘরগুলোর সাথে কোনগুলো প্লাস মাইনাস হয়, সেই জিনিসগুলোর কাজ আমাকে করতে হবে। ঠিক আছে? যেমন সংরক্ষিত আয় দেয়া আছে, তার মানে সংরক্ষিত আয় বিবরণীর কথা মনে আছে আপনার? সংরক্ষিত আয়ের সাথে কোন জিনিসগুলোকে যোগ করতাম, কোন জিনিসগুলোকে বিয়োগ করতাম, মনে পড়ে আপনাদের? সংরক্ষিত আয়ের যে প্রারম্ভিক জের দেয়া ছিল, এর সাথে আমরা কি করতাম বলেন তো? নিট লাভ যদি থাকতো, সেই নিট লাভকে যোগ করতাম না? নিট লাভকে আমরা কি করতাম? যোগ করতাম না? তো এই প্রশ্নে কি আমার নিট লাভ বলেছে? এই যে দেখেন নিট লাভ বলে দিয়েছে। নিট লাভ কত? 3,20,250, তাই না? তাহলে এই নিট লাভ কার সাথে যোগ হয়? সংরক্ষিত আয় বিবরণীর সাথে যোগ হয়। 3,20,250, 3,20,250 যোগ করব। তাহলে এই পাশে এই ঘরে কোনো টাকা নাই, এখানে টাকা নাই, 3,20,050, তার মানে মোট টাকা 3,20,250 হবে। হইল? আচ্ছা, এরপরে দেখেন ভাইয়া, এই যে আয়কর আছে, আয়কর সঞ্চিতি আছে। ভাইয়া বলেন তো, আয়কর এবং আয়কর সঞ্চিতি যদি রেওয়া মিলে থাকে, তাহলে তার কাজটা কোথায় হয়? তার কাজটা হবে সংরক্ষিত আয়ের সাথে। এটাই তো শিখলাম, তাই না? তাহলে এবার আমরা দেখব আয়কর বড় না আয়কর সঞ্চিতি বড়। আমি দেখতে পাচ্ছি প্রশ্নে আয়কর সঞ্চিতি আছে কত? 20,000 টাকা। আয়কর আছে কত? 15,000 টাকা। তাহলে বড় কে ভাইয়া বলেন তো? বড় কে? অবশ্যই বড় হচ্ছে আয়কর সঞ্চিতি, 20,000 টাকা। আয়কর সঞ্চিতি যদি বড় হয়, তাহলে সেটাকে কি করতে হয়? প্লাস করতে হয়। তাহলে 20 লাখ মাইনাস 15,000, তাই না? তাহলে আমরা এটাকে কি করব? আমরা এটাকে যোগ করব। হ্যাঁ, এইভাবে যোগ করব। যোগ আয়কর সঞ্চিতি মাইনাস আয়কর, তাহলে করলে কত হয়? 20,000 থেকে 15,000 বাদ দিলে 5,000 টাকা হয়। তাহলে এটা কি করব আমরা? সংরক্ষিত আয়ের সাথে যোগ করে দিব 5,000। হইল? হয়েছে না ভাইয়া? হয়েছে। এরপরে আসেন দেখেন, এই যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, যত প্রকার লভ্যাংশ আছে, সকল লভ্যাংশকে আমরা কি করব? সংরক্ষিত আয় থেকে বাদ দিব না? সংরক্ষিত আয় থেকে আমরা লভ্যাংশকে বাদ দিব না? তাহলে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কত টাকা? 20,000 টাকা। তাহলে মাইনাস, ও সরি, এখানে 5,000 লিখে ফেলি মোট টাকার ঘরে। তাহলে মাইনাস কি? অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কত টাকা? 20,000 টাকা। তাহলে 20,000 টাকা, এই যে মাইনাস 20,000, মোট টাকার ঘরে কি হবে? মাইনাস 20,000। ডান। এরপরে আসেন, ক্রয়, প্রাপ্য হিসাব, মজুদ, বেতন, সুনাম, দালান কোঠা, যন্ত্রপাতি, ইজারা সম্পত্তি, হাতে নগদ। আর কিচ্ছু নাই এর ভেতরে, আর কিচ্ছু নাই। তাহলে আমরা একটু পরে যাই। এখানে আসলাম,
এসে আমরা দেখতে পাচ্ছি এটার কাজ হবে না, এটার কাজ নাই, এটার কাজ নাই, শেয়ার মূলধন। এই যে শেয়ার মূলধনের উপরে 15% লভ্যাংশ ঘোষণা করা হয়, তাহলে শেয়ার মূলধনের উপরে 15% লভ্যাংশ ঘোষণা করতে বলেছে, তাহলে এটা কি করব, লভ্যাংশ থাকলেই আমরা সংরক্ষিত আয় থেকে বাদ দিব, তাই না? ঘোষণাকৃত লভ্যাংশ শেয়ার মূলধনের উপরে কত পার্সেন্ট? শেয়ার মূলধনের উপরে 15%। ভাইয়া শেয়ার মূলধন আছে কত? 5 লাখ টাকা। 5 লাখ টাকার 15% কত হয়? 75,000 টাকা হয়, তাই না ভাইয়া? তাহলে এই যে 75,000 টাকা আমরা মাইনাস করে দিলাম। ওকে, তাহলে এখানে কত হবে? 75,000 টাকা হবে। ডান। এবার কি বলেছে দেখি তো আমরা। বলেছে নিট লাভের 50,000 টাকা সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করো। তাহলে দেখেন সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে বলছে, তাই না ভাইয়া? তাহলে সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করব কই থেকে? নিট লাভ থেকে। আচ্ছা, তাহলে তহবিলে স্থানান্তর, তহবিলে স্থানান্তর করলে কি হয় বলেন? সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস, হ্যাঁ এখানে প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই, কারণ আমরা তো এখানে প্লাস মাইনাস দিয়ে দেখাচ্ছি, এখানে জাস্ট খালি কথাগুলো লিখলেই হবে। ঠিক আছে, এখানে খালি জাস্ট কথাগুলো লিখলেই হবে। ঠিক আছে, এখানে জাস্ট খালি কথাগুলো লিখলেই হবে। ওকে, আচ্ছা তাহলে সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে কোথায় থেকে? নেট লাভ থেকে। কত টাকা বলেছে? 50,000 টাকা। তাহলে এই যে সংরক্ষিত আয় থেকে 50,000 টাকা কি করে দিলাম? বিয়োগ করে দিলাম। আর সাধারণ সঞ্চিতির একটা ঘর অলরেডি আছে না, স্থানান্তর করে টাকাটা কই যাবে? সাধারণ সঞ্চিতি তহবিলে যাবে না 50,000, তাই না? সঞ্চিতি তহবিলে স্থানান্তর, যে কোনো তহবিলে টাকা স্থানান্তর আমরা কই থেকে করি? সংরক্ষিত আয় থেকে করি। সেজন্য সংরক্ষিত আয় থেকে কি করলাম? মাইনাস করলাম। এখন এই টাকাটা স্থানান্তর হয়ে কই যাবে? সাধারণ সঞ্চিতিতে যাবে না? তাহলে এই যে দেখেন সাধারণ সঞ্চিতি দামে আমার ঘর আছে না, এই ঘরের সাথে যোগ করে দিলাম। তাহলে প্লাস 50,000 মাইনাস 50,000, প্লাস মাইনাসে 0 হয়ে যাবে। আর কিছু আছে? আর কিচ্ছু নাই। যেহেতু আর কিচ্ছু নাই, আমি এখন এগুলোকে যোগফল নামাবো। কত হয়? 5 লাখ টাকা। 2,50,000 টাকা। ক্লোজ, সব ক্লোজ। এটা ক্যালকুলেট করলে কত হয় দেখি তো আমরা। 80,000 টাকা প্লাস 3,20,250 টাকা প্লাস 5,000 টাকা প্লাস, সরি 5,000 টাকার পরে মাইনাস আছে তাই না? 1,05,250 মাইনাস কত? 20,000 মাইনাস কত? 75,000 মাইনাস কত? 50,000, 2,60,250। এটাকে এবার করি। এই তিনটা যোগ করলে এটা পাবো, আবার এগুলো প্লাস মাইনাস করলে এটাই পাবো, একই। তাহলে 5 লাখ প্লাস 2,50,000 প্লাস 2,60,250 কত? 10,10,250। ঠিক আছে, এটাকে আমরা বলবো মোট। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? এই সবাই কি বুঝতে পেরেছি আমরা? তাহলে এটা আমার কাজ। আমাকে তাহলে মেন বেসিকটা কোথায়? মেন বেসিক হচ্ছে ভাইয়া এটা, শেয়ার হোল্ডারদের সত্ত্বে আমাদের কি কি যাবে? শেয়ার মূলধন যাবে, শেয়ার অধিহার যাবে, সাধারণ সঞ্চিতি যাবে, লভ্যাংশ সমতাকরণ তহবিল, সংরক্ষিত আয়, এগুলো। তা আমার অঙ্কে এগুলোর মধ্যে এই তিনটা জিনিস আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। তাহলে এই তিনটার যে রেওয়া মিলে দেওয়া আছে, সে জেডটা আমরা আগে লিখে নিলাম, আর মোট টাকার একটা ঘর করব। করার পরে নিট লাভ, আমরা দেখতে পাচ্ছি নিট লাভ আছে। আমরা জানি এই নিট লাভের কাজ হয় সংরক্ষিত আয়ের সাথে। সংরক্ষিত আয় বিবরণীতে আমরা শিখে আসছি ক্লাস 1। তাহলে সংরক্ষিত আয়ের সাথে নিট লাভকে যোগ করলাম। এরপরে আয়কর সঞ্চিতি আছে, আয়কর আছে। আমরা কি শিখেছি? আয়কর সঞ্চিতি যদি রেওয়া মিলে থাকে, তার কাজ হবে কার সাথে? সংরক্ষিত আয়ের সাথে, রাইট? এটাই তো শিখেছি। বড়কে বড় আয়কর সঞ্চিতি, আয়কর সঞ্চিতি বড় হলে যোগ করতে হবে, যোগ করলাম। লভ্যাংশ, যত প্রকার লভ্যাংশ আছে সবগুলো সংরক্ষিত আয় থেকে মাইনাস করতে হয়। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ মাইনাস করলাম।
ঘোষণা করতে বলেছে লভ্যাংশ, মাইনাস করলাম। সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে বলেছে, যত প্রকার তহবিলে টাকা স্থানান্তর সব হয় সংরক্ষিত আয় থেকে। তাহলে এই যে সংরক্ষিত আয় থেকে তহবিলে স্থানান্তর করলাম, টাকাটা কোন তহবিলে যাবে? সঞ্চিতি তহবিলে। তাহলে এখান থেকে টাকা চলে গেল, সঞ্চিতি তহবিলের ঘর আছে, এই ঘরে যে টাকাটা অ্যাড হয়ে গেল। ডান। এবার প্লাস মাইনাস করে যা হবে সেটাই হচ্ছে আমার উত্তর। ঠিক আছে? যদি অগ্রাধিকার শেয়ার থাকতো তাহলে ঘোষিত লভ্যাংশ কোন শেয়ারের উপরে ধরতাম? সাধারণের উপরে ধরবো। ঠিক আছে? সাধারণের উপরে ধরবো, আর অগ্রাধিকার শেয়ারের উপরে ধরতে বললে তার উপরে ধরতাম। ঠিক আছে? অগ্রাধিকার শেয়ারের সামনে একটা পার্সেন্টেজ দেওয়া থাকে, সে অনুযায়ী ধরতাম। অগ্রাধিকার শেয়ার থাকলে তার আগে অবশ্যই একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, সে অনুযায়ী ধরতাম লভ্যাংশ। আর যদি সমন্বয়ে যদি বলে দেয় শেয়ার মূলধনের উপরে লভ্যাংশ ধরতে হবে, পার্সেন্টেজ দেয়, তাহলে সেটি অবশ্যই সাধারণ শেয়ার লভ্যাংশের উপরে ধরবো, মানে সাধারণ শেয়ার মূলধনের উপরে লভ্যাংশটা ধরবো। ওকে, এটা আমাদের ডান হয়ে গেল। এবারে বলেছে আর্থিক অবস্থার বিবরণী ছকে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। মোটের পরিমাণ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা করি। তাহলে এখানে হচ্ছে বিবরণ, ঠিক আছে, সম্পদ সমূহ। তাহলে স্থায়ী সম্পদ দিয়ে শুরু করি। দেখি স্থায়ী সম্পদ কি প্রশ্নে কিছু আছে ভাইয়া? হ্যাঁ, এই যে আমাদের স্থায়ী সম্পদের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? সুনাম। সুনাম আছে কত? 2 লাখ টাকা। তাহলে লিখে ফেলি সুনাম। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি কি? দালান কোঠা। কত? 4 লাখ টাকা। অবচয় ধরতে বলেছে নাকি আবার? না, অবচয় ধরতে বলেনি, তাই না? তাহলে দালান কোঠা আছে কত? দালান কোঠা আছে 4 লাখ, যন্ত্রপাতি 1,50,000। ডান। এরপরে আসে কি দেখি? ইজারা সম্পত্তি 500 একটা বছর দেয়া আছে। এই বছর মানে ইজারা সম্পত্তির উপরে অবলোপন ধরতে হবে। হ্যাঁ, ইজারা সম্পত্তি হচ্ছে একটি অস্পর্শনীয় সম্পদ। এই অস্পর্শনীয় সম্পদের অবলোপন ধরতে হয়, অর্থাৎ ইজারা সম্পত্তি থেকে অবলোপনকে মাইনাস করতে হয়। ওকে, তাহলে ইজারা সম্পত্তি আছে কত টাকা? ইজারা সম্পত্তি আছে 1 লাখ টাকা। তাহলে আমাকে লিখতে হবে এখানে আগে, হ্যাঁ, যে ইজারা সম্পত্তি 1 লাখ টাকা। কত আছে? 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা থেকে আমাকে মাইনাস করতে হবে কি? অবলোপনকে। ওকে, অবলোপন কত বছর বলেছে যার সম্পত্তি? দেখেন তো, 10 বছর, তাই না? 10 বছর। 10 বছরের জন্য কত টাকা? 10 বছরের জন্য কত টাকা? সরি, কই গেল অঙ্ক? 10 বছরের জন্য 1 লাখ টাকা। তাহলে অবলোপনটা কিভাবে হবে জানেন? এই যে 1 লাখ টাকা ভাগ হচ্ছে 10, কত হয়? 10,000 হয় না? এই 10,000 টাকা আমার অবলোপনকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে ইজারা সম্পত্তির পরিমাণ কত হবে? 90,000 টাকা। ওকে, আর এই যে ইজারা সম্পত্তির অবলোপন, এই যে 10,000 টাকা অবলোপন ধরলাম না, এই 10,000 টাকা অবলোপন কিন্তু আবার আপনাকে কোথায় দেখাতে হবে? বিশদায় বিবরণীতে দেখাতে হবে। হ্যাঁ, এটাও বলে দিলাম, যখন আপনাকে বিশদায় বিবরণী করতে বলবে, এই বিশদায় বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে দেখাতে হবে। কার মধ্যে? পরিচালন ব্যয়ের ভিতরে দেখাতে হবে। মনে থাকবে ভাইয়া? মনে থাকবে সবার? তাহলে ইজারা সম্পত্তির অবলোপন ইজারা সম্পত্তি থেকে মাইনাস করব কোথায়? যখন আমি সম্পদ নির্ণয় করব তখন। আর এই অবলোপনের 10,000 টাকা, এটা আমি কোথায় দেখাবো? বিশদায় বিবরণীতে পরিচালন ব্যয়ের ভেতরে দেখাবো। ক্লিয়ার? যদি 20 বছর থাকতো তাহলে 1 লাখ ভাগ 20 করতাম। ওকে, ডান।
হাতে নগদ তো হবে না, চলতি সম্পদ। এখানে কি কোনো স্থায়ী সম্পদ আছে? নাই। তার মানে আমাদের ডান, আমাদের হয়ে গেল, আমাদের স্থায়ী সম্পদ হয়ে গেছে। তাহলে স্থায়ী সম্পদ কত হয়? 4 আর 2 6, 7,50,000, 7,50,000 আর 90,000, তাহলে 8,40,000, তাই না? 8,40,000 টাকা। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মোট স্থায়ী সম্পদ। কি বলবো? মোট স্থায়ী সম্পদ। হইল? এরপরে আমরা চলে আসি চলতি সম্পদে। চলতি সম্পদে চলে আসি। চলতি সম্পদে এসে আমরা দেখতে পাচ্ছি চলতি সম্পদে কি আছে, দেখি তো ভাইয়া। চলতি সম্পদ, চলতি সম্পদ, চলতি সম্পদ, প্রাপ্য হিসাব কত? 80,000 টাকা। ওকে, তাহলে প্রাপ্য হিসাবের আবার কিছু কাজ আছে। হইল? এর সাথে আমাদের অলিখিত বিক্রয় আছে না? যে বিক্রয় লিখতে আমরা ভুলে গেছিলাম, সে অলিখিত বিক্রয়কে কি করব? যোগ করে দিব। কত টাকা অলিখিত বিক্রয়? দেখেন তো, এই যে ধারে বিক্রয় 20,000 টাকা হিসাবভুক্ত করা হয়নি, তো আমরা হিসাবভুক্ত করে দিলাম, দিয়েছি। তাহলে হইলো কত টাকা? হইলো আমার 1 লাখ টাকা, তাই না? এই 1 লাখ টাকা থেকে এবার আমরা মাইনাস করব। কাকে মাইনাস করতে হয় বলেন তো? সমন্বয়ে যেটা থাকে, এই যে প্রাপ্য হিসাবের 5,000 টাকা আদায়যোগ্য নয়, তাহলে প্রাপ্য হিসাবের 5,000 টাকা যে আদায়যোগ্য নয়, এটাকে আমরা কি বলবো? নতুন অনাদায়ী পাওনা। কত টাকা? 5,000 টাকা। হইল? হইল। তাহলে থাকে কত? 95,000 টাকা। ওকে, হইল না? এখান থেকে আবার মাইনাস করব কাকে? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিকে মাইনাস করব। এটা আমি কোথায় পাবো? ক নম্বরে বের করেছি, ক হতে। তাহলে ক নম্বরে আমি কি করে বের করেছি? সেভাবে বের করতে হবে। ক নম্বরে কত দেখেন তো, এই যে 4750 টাকা, এই 4750 টাকা আমাকে এখন এখানে মাইনাস করে দিতে হবে। হ্যাঁ, 4750 টাকা। তাহলে 4750 মাইনাস করলে থাকে কত? 95,000 টাকা থেকে 4750 মাইনাস করলে থাকে 90,250 টাকা। এখানে আমরা লিখবো 90,250। ভাইয়া, প্রাপ্য হিসাবের কাজটা কি বুঝতে পেরেছি আমরা সবাই? প্রাপ্য হিসাবের কাজটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? একটু বলি, প্রাপ্য হিসাব অলিখিত বিক্রয় যোগ নতুন অনাদায়ী পাওনা, কোনটা? যেটা প্রাপ্য হিসাবের আদায়যোগ্য নয়, সেটাকে মাইনাস করলাম করে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কোনটা? যেটা আমরা 5% সঞ্চিতি ধরে যে টাকাটা হয়েছে সেটা। ওকে, এবার আমরা এটা ডুপ্লিকেট করি একটু। হয়েছে? আচ্ছা, দেখি আর কি কি আমাদের চলতি সম্পদ আছে এখানে। তাহলে প্রাপ্য হিসাব নামক চলতি সম্পদ ডান আমাদের। হইল? এটা তো প্রারম্ভিক মজুদ, এটা তো চলতি সম্পদ না। হাতে নগদ, এই যে হাতে নগদ, হাতে নগদ একটি চলতি সম্পদ। কত টাকা? 50,000 টাকা। তাহলে হাতে নগদ লিখি। ডান। ওকে ওকে, এবারে আসি। এবার বলেছে সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য 1,60,000 টাকা, ক্রয় মূল্য 1,50,000 টাকা। আমরা জানি বাজার মূল্য ক্রয় মূল্যের মধ্যে যেটি কম, অর্থাৎ কম কোনটা? কম হচ্ছে 1,50,000 টাকা। এই কমটা নিয়ে আমাকে কাজ করতে হবে, তাই না? সমাপনী মজুদের বাজার মূল্য ক্রয় মূল্য যদি দুটি মূল্য দেয়া থাকে, যেটি কম সেটিকে নিতে হবে। এটা কে বলেছে? হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতা নামে একটা নীতি আছে, তারা এই কথাটা আমাকে বলেছে। এমসিকিউতে এটা আসবে, আমি বলে দিলাম। ঠিক আছে, তাহলে নিব আমরা কোনটা? 1,50,000 টাকা। সমাপনী মজুত পণ্য একটি চলতি সম্পদ হিসাব, মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে সমাপনী মজুত পণ্য কত টাকা? 1,50,000 টাকা। এই 1,50,000 টাকা আমি এখানে নিয়ে ফেললাম। ওকে, এরপরে কি? ধারে বিক্রয় প্রাপ্য হিসাবের কাজ শেষ, অনাদায় পাওনার কাজ শেষ, শেয়ার মূলধনের কাজ শেষ, নেট লাভের এত টাকা সঞ্চিতি ধরতে হবে, কাজ শেষ, আর কিচ্ছু নাই। তাহলে এটা করলে হবে আমার কত? এটা করলে আমার হবে 2 লাখ টাকা। তাহলে ওই পাশে কত ছিল আমার? এপারে ছিল 8,40,000 আর এদিকে 2 লাখ, তার মানে 10,40,000 টাকা। এই 10,40,000 টাকাই হবে আমার মোট সম্পদের পরিমাণ। ক্লিয়ার ভাইয়া?
আচ্ছা দাঁড়ান, একটা জিনিস মিস্টেক হয়েছে তো। এই যে এখানে 90,250 ছিল, যে এটা তো ধরিনি। 90,250, 1,50,000 আর 2,50,000 মিলে কত হয়? 1,50,000, 50,000 আর 90,250। 90,250টা তো ধরিনি। 90,250 প্লাস 50,000 প্লাস 1,50,000, 2,90,250 হবে। হ্যাঁ, 2,90,250। তাহলে 2,90,250 সাথে যোগ করব কাকে? এই পাশে যে 8,40,000 আছে, 11,30,250 হবে। হ্যাঁ, 11,30,250, এটাই হচ্ছে মোট সম্পদ। এটাই হচ্ছে আমার মোট সম্পদ। হ্যাঁ, যোগে ভুল হয়েছে, রাইট। এটা আমার মোট সম্পদ। ক্লিয়ার? তাহলে আজকে আমরা 2টা সিকিউ প্র্যাকটিস করলাম, ঠিক আছে? এখানে আরেকটা প্রশ্ন দেয়া আছে, এই প্রশ্নটা আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন, পারেন কিনা। বছর শেষে নিট প্রাপ্য হিসাবের পরিমাণ কত? এই যে দেখেন, নিট প্রাপ্য হিসাব কি করে নির্ণয় করে জানেন ভাইয়া? এই যে আমি একটু আগে নির্ণয় করলাম না, এই যে আর্থিক অবস্থার বিবরণীর ভেতরে নির্ণয় করলাম না আমি, দেখেন তো, এই যে আর্থিক অবস্থার বিবরণীর ভেতরে আমি এতটুকু কাজ করেছি না? এই যে এতটুকু কাজ করেছি, দেখেন, এই যে এতটুকু কাজ করেছি না? এই এতটুকু কাজ করে আমি কি পাই? আমি পাই হচ্ছে নিট প্রাপ্য হিসাব। নিট প্রাপ্য হিসাব, বুঝতে পেরেছেন? তাহলে এই কাজটাই আপনাকে করে দেখাতে বলছে ক নাম্বারে। এর পরের প্রশ্নে আপনাকে নিট প্রাপ্য হিসাব নির্ণয় করতে বলছে, মানে ওই কাজটুকু করে দেখাতে বলেছে। মোট মুনাফা ধরে নিট মুনাফা নির্ণয় করো, আপেল লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণীর দায় ও মালিকানা সূত্র উপস্থাপন করো। এটা আপনাদের মতো আপনারা প্র্যাকটিস করবেন।